তোর কি মনে হয় তুই আমাকে ছেড়ে গেলে আর মেয়ে জুটবে না? রুদ্র দাঁতে দাঁত খিচিয়ে আঙুল নেড়ে বলল কথাটা। তাহমি মুচকি হেসে রুদ্রর আঙুল চেপে ধরে ভ্রু উঁচিয়ে বলে, না, জুটবে না। তা কেন? কণ্ঠে রুদ্রর আকাশসম বিস্ময়। ছেলেটার বিস্ময় কাটার আগেই তাহমি ওর পেটে কোনো দিয়ে একটা জোরে সোরে গুঁতো মারল। কারণ তোর আশেপাশেও কোনো মাইয়া আসলে তার ঠ্যাং ভেঙে হাতে বাটি ধরিয়ে দিব। রুদ্র গত খেয়ে ব্যথায় আরো রেগে গেল। তোর সাথে আজ এখন তৃতীয়বারের মতো এবং ফাইনাল ব্রেকআপ। এরপর যদি আমার বিষয়ে কথা বলিস তোকে থাপ্পড় মেরে সিধে করে দিব। ঘাট তারা টক্সিক একটা মেয়ে। রুদ্র হনহনিয়ে স্থান ত্যাগ করতে যাবে এমন সময় সুনয়না পেছন থেকে ডাকলো। তাহমির দিকে দৃষ্টিপাত করে রুদ্র দ্রুত সুনয়নার সামনে দাঁড়ালো। সুনয়না চমকালো রুদ্রের এমন আচরণে। তাহমি হেলে দুলে এগিয়ে আসছে ওদের দিকে। কি হয়েছে রুদ্র, এভাবে আমাকে আড়াল করে দাঁড়িয়ে আছো কেন? শোনো না, তুমি এখান থেকে চলে যাও এখন। তুমি বরং ভার্সিটির বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি বেরিয়ে কল দিচ্ছি। রুদ্রর কথা শেষ হওয়ার আগেই তাহমি এসে রুদ্রকে একটা থাপ্পড় মেরে সামনে থেকে সরিয়ে দিয়ে সুনয়নার চুল ধরে পিঠে ধুমধাম ঘষে মারতে শুরু করেছে। রুদ্র টাল সামলাতে না পেরে পড়তে পড়তে উঠে দাঁড়ালো মাত্র। সুনয়না তো কিছু বুঝতে পারছে না। সুনয়না রুদ্রের বড় ভাইয়ের শালিকা, আপাতত রুদ্রদের বাসায় বেড়াতে এসেছে। সুনয়না তাহমির সাথে ঠিক পেরে উঠছে না। সুনয়নার থেকে তুলনামূলক তাহমির রোগা পাতলা করণের। সুনয়নার এর মধ্যে নিঃশ্বাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। অবস্থা বেগতিক দেখে রুদ্র দৌড়ে এসে তাহমিকে ধরে ঠেলে সরিয়ে দিল। ফলশ্রুতিতে তাহমি রাস্তায় বসে পড়েছে। রুদ্র সুনয়নাকে সেভ করার জন্য এক হাতে কাঁধে হাত রেখে তাহমির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, অনেক হয়েছে তাহমি, এবার সত্যি সত্যি আমি তোর থেকে মুক্তি চাই। এত টক্সিক মানুষ কিভাবে হয় আল্লাহ। যাই হোক, আমি সুনয়নাকে বিয়ে করবো, আমাদের দুই পরিবারের ইচ্ছা এটা। এমনি তো তোর মতো মাথা খারাপ টক্সিক মেয়ের সাথে আমার পোষাবে না, তাই আশা করি আজকের পর থেকে আর আমাকে বিরক্ত করবি না। রুদ্রর কথাগুলো রাস্তায় বসে থেকেই শুনলো তাহমিদ। ইচ্ছে করে বসে আছে। সুনয়নার দিকে একবার তাকালো তাহমিদ, পরক্ষণেই উঠে দাঁড়িয়ে হেসে বলল, কংগ্রেচুলেশনস শোনাও না, এই আনরোম্যান্টিক বলদ মার্কা ছেলের সঙ্গে বিয়ে করে অনেক সুখী হও। তাহমি, রুদ্র একটু ধমকে বলল। সুনয়না দুজনের কথার মধ্যে ফেসে গেছে। বিয়ের কথা তো মাত্র শুনলো, পারিবারিক ভাবে কখন ঠিক হলো? তাহমি রুদ্রর ধমকে একটু ভয় ডর পাওয়ার না। ঠোঁটের কোণের হাসির রেখা বজায় রেখে ধীর পায়ে এগিয়ে গেল সুনয়নার কাছাকাছি। সুনয়না ভয়ে শুকনো ঢুক গিলে রুদ্রর দিকে চোখাচোখি করলো একবার। রুদ্র শক্ত করে ধরে আছে সুনয়নাকে। একটা গোপন কথা বলি শোনো, রুদ্রর বেড পারফরমেন্স কিন্তু খুব বাজে, ঠিক মতো স্যাটিসফাইড করতে পারে না। যাই হোক, বাই। তাহমি সুনয়নার কাঁধের পাশে গিয়ে কথাগুলো ফিসফিস করে বলে সেখান থেকে চলে গেল। সুনয়নার তো বিষম খেলো ওর কথা শুনে। কি বললো? কিছু না রুদ্র। সুনয়না মুখে কিছু না বললেও মনে মনে ভাবলো, কি অসভ্য মেয়ে। রুদ্র সুনয়নাকে নিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। এই মেয়ের বিশ্বাস নেই, আবার যদি এসে ঝামেলা করে। দুপুরের পর থেকে ঘরে ঢুকে দৌড় আটকে দিয়েছে খানবাড়ির একমাত্র মেয়ে তাহমি। মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী সে। সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী মেয়ে তাহমি। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে একটু বেশি আহ্লাদী বলা যেতে পারে। প্রধান শহরের পাশের এক উপজেলায় খান পরিবারের বসবাস। এই যুগে এসেও তাহমির বাবা ও চাচা একসাথে একই বাড়িতে থাকে। তারিকুল খান ও ফাহিম খান দুই ভাই। বড় ভাই তারিকুলের দুটি সন্তান, ছেলে বড় সোহন খান আর মেয়ে ছোট ফায়দা খান। ফাহিম খানের একটি মাত্র সন্তান তাহমি খান। সোহন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছে। ফাইসা এবার এইচএসসি পরীক্ষার্থী। তাহমি তাহমি, কি হয়েছে রে? দুপুর করে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবুও তুই ঘরে দরজা আটকে বসে আসিস? জাহানারা খানের কোনো কথাই তাহমির কর্ণ কোহরে পৌঁছচ্ছে না এখন। কানে হেডফোন গুঁজে সেই বিকেলে ঘুমিয়ে গেছে মেয়েটা। কিন্তু আরো কয়েকবার মেয়েকে ডাকাডাকি করেও কোনো সারা শব্দ না পেয়ে চিন্তায় পড়ে গেলেন জাহানারা। ফাহিম খানও বাসায় নেই এখন। কিভাবে দরজা খুলবে? তাহমিদের তিনতলা বাড়ি, দোতলায় থাকে ওরা আর তিনতলায় সোহনরা। নিচতলায় কেউ থাকে না। জাহানারা খান কি করবে বুঝতে না পেরে তড়িঘড়ি করে সোহনের নম্বরে কল লাগালেন। হ্যালো ছোট মা। শহন, তুই বাসা ফিরেছিস? জাহানারা খানের চিন্তিত কণ্ঠস্বরে সোহন কিছু একটা আজ করতে পেরে উন্মুক্ত শরীরে একটা টি শার্ট পরে নিল। হ্যাঁ, কিছু হয়েছে? আমি আসবো? হ্যাঁ, তাহমি দুপুর থেকে ঘরে ঢুকে দরজা আটকে আছে, কোনো সারা শব্দ নেই। দেখো, তোমার মেয়ে হয়তো মরার মতো ঘুমিয়ে আছে। সোহন আর তাহমির সম্পর্ক খুব একটা ভালো না। অবশ্য তাতে তাহমির অবদানই বেশি। সব সময় সোহনকে জ্বালাতন করতে না পারলে ওর শান্তি লাগে না। এই তাহমির জন্যই তো গত বছর সোহমের রিলেশনশিপটা ভেঙে গেল। উফু বাবা, তুই একবার আয়। আমি দরজার বাইরে আছি, দরজা খুলে দাও। জাহানারা খান তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দিলেন। সোহন ঘরে ঢুকেই সোজা তাহমির ঘরের দিকে এগোলো। মনে মনে তীব্র প্রতিজ্ঞা করে নিল, যদি আজ সত্যি অসভ্য মেয়েটা ঘুমিয়ে থেকে সবাইকে টেনশনে ফেলে, তাহলে ওর একদিন কি সোহনের একদিন। তাহমি, এই তাহমি, দরজা খুলবি নাকি ভেঙে ঢুকবো?
তাহমির মা অস্থির হয়ে দাঁড়িয়ে আছেন সোহনের পাশে। এই মেয়েকে নিয়ে বড্ড চিন্তায় থাকতে হয় ওনাকে। কোনো কথা শোনে না, বিয়ে দিয়ে দিবে তাও বিয়ে করবে না, আর ঠিক মতো লেখাপড়াও না। সোহন বার কয়েক ডাকাডাকির পরে শেষমেশ দরজা ভেঙেই ঘরে ঢুকলো। দুটো মানুষ এত চিল্লাচিল্লি করলো, দরজা ভেঙে ঘরে পর্যন্ত ঢুকলো, তবু এই মেয়ে ঘুমিয়ে যাচ্ছে দেখে সোহনের মেজাজ বিগড়ে গেল। ঘন ঘন পা ফেলে বিছানার দিকে এগোলো সোহন, আর গিয়ে চুলগুলো ধরে দিল একটা। ঘুমের ঘোরে এমন চুলে ব্যথা অনুভব করায় ব্যথায় আহ জাতীয় শব্দ করে উঠলো তাহমি। ঘুম ঘুম চোখে উঠে বসে ভালো করে তাকাতেই দেখলো সামনে তার বিশিষ্ট কাজিন ব্রাদার বসে আছে, তাও ওর চুলের মুঠি ধরে। জাহানারা খান জানেন এখন এখানে কি হবে, তাই তিনি আগে ভাগে ঘর থেকে বেরিয়ে গেছেন। মেয়েটা যে কেন এমন করে? আহ, এই উজবুক, তুই আমার চুল টেনে ধরে আছিস কেন? ছাড় বলছি। সোহনের নাকে একটা টোকা দিয়ে বিরক্তি নিয়ে বলল তাহমি। সোহন ছাড়ো না, উল্টো আর একটু জোরে ধরে বলল, তুই ঘুমাস আর আমাকে 3 তলা থেকে এসে তোর ঘরের দরজা খুলে ঢুকতে হয় কেন? মরার আগে বইলা মরতে পারিস না? শয়তানের খালাম্মা তুই। তাহমি নিজের চুল ছাড়াতে সোহনের নাকে একটা ঘুষি মারতেই সোহন টালমাটাল হয়ে যায়। ব্যথায় নিজের নাক চেপে ধরতে গিয়ে তাহমির চুলগুলো ছেড়ে দেয়। তাহমি, বড় ভাই হই আমি তোর, এভাবে বেয়াদবি করলে কিন্তু তোর হাত পা বেঁধে ফেলে রাখবো বললাম। কচুর বড় তুই, সর এখন এখান থেকে। আজকে রুদ্র আমার সাথে ব্রেকআপ করছে। আলহামদুলিল্লাহ। ইস, কি যে শান্তি। আল্লাহ, মসজিদে মিলাদ দিব কালি। সোহন বসা থেকে উঠে হাসতে হাসতে কথাগুলো বলল। তাহমি ছলছল নয়নে বসা অবস্থায় ওর দিকে তাকিয়ে আছে। কোথায় তুই একটু সহানুভূতি দেখাবি তা না করে বেলা। তোর মতো হারামি ঘরে থাকলে বাইরে আর হারামি থাকা লাগে না। ঘর থেকে বেরিয়ে যা, শহনের বাচ্চা। সোহন তাহমিকে ধরে শোয়া থেকে উঠিয়ে বসাতে চাইলে তাহমি সোহনের হাতে একটা ছোটখাটো কামড় বসিয়ে দিল। ব্যথায় কুকড়ে গেল সোহন, তবুও ছাড়ল না, যেন ওকে বসাতে না পারলে জীবন বৃথা যাবে সোহনের। তুই কি কুকুর? সরি, তুই কি কুত্তা? তুই ছাড়, আমি শুয়ে থাকবো। বসে থাকলে ঠিক মতো বিরহ ফিল করতে পারি না। সোহন হাসবে নাকি রাগ দেখাবে সে বিষয়ে সন্দিহান। তাহমিকে জোর করে বসাতে চাইলে নিচেই পড়লো ওর গায়ের উপর। আসছে আমাকে টেনে তুলতে, গায়ে নেই জোর। তাই না? দেখবি জোর আছে কিনা। সোহনের কথা বলে তাহমিকে এক প্রকার কোলে তুলে নিয়ে বসালো। আম্মু, আম্মু, এই ছেলেটাকে ঘরে কেন পাঠিয়েছো? অসভ্য একটা, আমাকে কোলে তুলে বসালো। মাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল তাহমি। সোহন কটমট করে তাকিয়ে আছে ওর দিকে। বেয়াদব মেয়ে পয়দা করছে একটা, সব সময় অসম্মান করে। থাক তুই তোর সাইয়ার শোকে পাগল হয়ে। সোহন কটমট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। তাহমি আবারও ধপাস করে শুয়ে কানে হেডফোন গুঁজে গান প্লে করলো। হ্যাঁ, তুই কাঁদতে থাক আর রুদ্র না শুনুক। আচমকা ফের সোহানের কথায় টনক নড়ে উঠলো তাহমির। গান তো হেডফোনে বাজছে, তাহলে বদলুকটা শুনলো কিভাবে? বিষয়টা খতিয়ে দেখার জন্য শোয়া থেকে উঠে বসলো। সোহন ততক্ষণে হাতে খাবারের প্লেট নিয়ে বিছানার এক পাশে বসেছে। কান থেকে হেডফোন খোলার পরও গানের আওয়াজ শুনতে পেরে তাহমি বুঝতে পারলো ফোনের সাথে হেডফোনটা কানেক্ট হয়নি। এটা কোনো কথা? তুই আবার আসলি কেন ভাইয়া? তোরে গিলাইতে আসছি, আমার ঠেকা পড়ছে তো সেজন্য, বুঝছস? তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে খোঁচে মেরে বললো সোহন। এর মধ্যে তাহমির মা এসে দরজার কাছে দাঁড়িয়েছে। শোন, ওরকম বলিস না মেয়েটাকে। তো কিভাবে বলবো বলো? তোমার মেয়ে কয়দিন পর পর এমন প্রেম প্রেম করে, ডিপ্রেশনে পড়ে, আর টেনে টনে কাকে তুলতে হয়? এই আমি মার্কা বলদকে। ওরে বিয়ে দিয়ে দিচ্ছ না কেন ছোট মা? ছোট আব্বু আসুক আজ। জাহানারা খান চুপ করে আছেন। কি বা বলবেন? এই ছেলেটাকে কম তো জ্বালে না তাহমি। সোহন ভাতের লোকমা তুলে তাহমিকে খাইয়ে দিচ্ছে। তাহমিও ভদ্রমের মতো চুপচাপ খাচ্ছে শুধু। আপাতত সোহনের রাগের মাত্রাকে দ্বিগুণ করতে চাচ্ছে না ও। তাহমির এই নিয়ে বেশ কয়েকটা রিলেশনশিপ ভেঙে গেছে। তার অন্যতম কারণ হচ্ছে ওর অতিরিক্ত অধিকার বোধ, আগলে রাখা, সোকল্ড পাগলামি করা। ছেলেগুলো প্রথম প্রথম সবকিছু মেনে নিলেও একটা পর্যায়ে গিয়ে অতিষ্ঠ হয়ে যায়। যেমনটা এখন রুদ্র তাহমির উপর অতিষ্ঠ। রুদ্রর কত মেয়ে বান্ধবী যে তাহমির হাতে মার খেয়েছে তার কোনো হিসাব নেই। এসব বিষয় নিয়ে প্রায় বিরক্ত হতো রুদ্র। এসব নিয়ে আর দুবার ব্রেকআপ হলেও তাহমি শুধরে যাওয়া মেয়ে না। জাহানারা খান মেয়ের এসব কাজকর্ম মোটেও পছন্দ করেন না। কাউকে পছন্দ হলে প্রেম না করে বিয়ে করে নিতে বলেছেন তিনি। লেখাপড়ার দিকে তাহমি অমনোযোগী বলে এইচএসসি পরীক্ষার পর থেকেই বিয়ের কথা বলা হচ্ছে ওকে। কিন্তু সে নাছোড়বান্দা। 2 বছর প্রেম করে তারপর বিয়ে করবে, কিন্তু সেগুলো বাড়ি 2 মাসও কারোর সাথে সম্পর্কে থাকা কষ্টকর ওর জন্য। পরন্ত বিকেল, সূর্যের আলো ক্ষীণ হয়ে এসেছে। বাড়ির পেছনে নিরিবিলি রাস্তায় পাশাপাশি হাঁটছে ফাইসা ও তাহমি। ওরা 2 বোন প্রতিদিন বিকেলে এখানে আসেন। একটা ছোট ব্রিজ পেরিয়ে সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, তার নিচে বসার মতো জায়গা। ওরা 2 বোন প্রতিদিন বিকেলে এখানে আসে। একটা ছোট ব্রিজ পেরিয়ে সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, তার নিচে বসার মতো জায়গা করা।
সেখানে এসে বসলো দুজন। তাহমির পরনে পার্পল কালারের ওয়ান পিস আর জিন্সের প্যান্ট পরা, চুলগুলো মেসি বান করা, চেহারায় কোনো কৃত্রিম প্রসাধনীর ছাপ নেই। ফাইসার বেলায় আবার ব্যাপারটা একেবারে উল্টো। ফাইসা সবসময় মেকআপ করে থাকে, সুন্দর ড্রেস আপ অর্নামেন্টস পরে নিজেকে সাজিয়ে রাখতেই ভালোবাসেও, যাকে বলে একেবারে টিপটপ হয়ে থাকা। আপু দেখো, সামনের চায়ের দোকানে আজ অনেক লোকজন। ফাইজা আঙুল উঁচিয়ে ইশারায় দেখিয়ে বলল। তাহমি এক নজরে দেখে নিল পুরো দোকানের হালচাল। আসলে আজ অন্যান্য দিনের থেকে লোকজন বেশি। থাক, সমস্যা কি? আজকে চা খেতেও ইচ্ছে করছে না, হাতের মধ্যে নিষ্পিস করে রে। ও মা, কেন? বিস্ময় নিয়ে শুধালো ফাইসা। তাহমি ফিচেল হাসলো, নড়ে চড়ে বসে বলল। রুদ্র আর সুনয়নাকে মন মতো থাপড়াইতে পারলে শান্তি লাগতো। আল্লাহ জানে তুমি কার ঘরের বউ হয়ে যাবে। সেই ছেলের জীবন একেবারে তেজপাতা হবে, সে বিষয়ে আমি শিওর। ফিক করে হেসে দিল ফাইসা। ফোনের রিংটোনের শব্দে নড়ে চড়ে উঠলো তাহমি। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে দৃষ্টিপাত করতেই দেখলো রুদ্রর নাম্বার। অবাক হলো না তাহমি। ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে কল রিসিভ করে কানে ধরে চুপ করে রইলো। রুদ্র কি বলে সেই অপেক্ষায়। এই তুই সেদিন কানে কানে কি বলেছিস সুনয়নাকে? ও আমাকে বিয়ে করতে চাচ্ছে না কেন? আহা, ওটা কানে কানে না, কানে মুখে বলা হবে। আমি তো মুখ দিয়েই বললাম, তুই ঠিকঠাক মতো স্যাটিসফাইড করতে পারিস না। ফোনের অপর প্রান্তে বসে চমকালো থমকালো রুদ্র। কি বলছে এইসব? এই তাহমি কি বলতেছিস ভাই? বলছি তুই বিয়েটা ভালো পারফরমেন্স করতে পারিস না, নইলে পারিস না শুনলেই বিয়েটা না করে দিল। ফাইজা কানে আঙুল চেপে ধরে এদিক ওদিক তাকাচ্ছে। কি সব নাউজুবিল্লাহ মার্কা কথা! ছি! তাহমি অসভ্য বেয়াদব মেয়ে একটা। তুই কি জানিস আমি পারি কিনা? ধরতে গেলে পিছলে যেতিস, এখন আবার এসব অভিযোগ? সেসব আর কেউ বিশ্বাস করবে না। প্রেম করেছিস, রুম ডেট যে করিসনি সেটা কিভাবে প্রমাণ করবি তোর নয়না থুকু সুনয়নার কাছে? তুই আসলেই সাইকো আর প্রচন্ড নির্লজ্জ একটা মেয়ে। ধুর। রুদ্র রাগে দুঃখে নিজের ফোনে ফ্লোরে ছুড়ে ফেলল। এদিকে তাহমিকে ফোন রাখতে দেখে কান থেকে আঙুল সরালো ফাইসা। তাহমি ফোনটা ব্যাগে রেখে আনন্দের সহিত গান ধরল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আপু এসব কি বলে তুমি? তোমার কি একটু লজ্জা নেই? ফাইজা মুখ গোমরা করেই বলল। তাহমি বসা থেকে উঠে দাঁড়ালো। আমার নেই বলেই তো তোর আর তোর ভাইয়ের লজ্জা 16 আনা। এক বংশের 3 ছেলে মেয়েকে লজ্জা দিলে ব্যাপারটা কেমন না? সেজন্য তোদেরকে দিছে, আমাকে দেয়নি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ফাইজা চুপ করে রইল, হতাশ, খুব হতাশ কাজিন সিস্টারের আচরণে। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 11টা ছুঁই। স্কুলের টিচার্স লাইব্রেরি বসে বসে ফোন টিপছে সোহন। পরনে সাদা রঙের শার্ট আর জিন্সের প্যান্ট, চুলগুলো বেশ ফিজিওর। ক্লাসে কাট দেওয়া। 11টা 20 থেকে ক্লাস সোহনের। এখন অফ পিরিয়ড চলছে। লাইব্রেরির বাইরে স্কুলের বারান্দায় 2 দশম শ্রেণী পড়ুয়া কিশোরী দাঁড়িয়ে আছে। ঠিক দাঁড়িয়ে আছে বলা যায় না, একটু হাঁটছে আবারও দাঁড়াচ্ছে। দুজনেই ভীষণ অস্থির হয়ে আছে। কি এক বিষয় নিয়ে দুজনের মধ্যে দোনোমোমো চলছে। আহা চল না আগে গিয়ে বলে তো দেখি স্যার রাজি হন কিনা। শায়লা একটু জোর দিয়ে বললো কথাটা। আতিকার সাহস পাচ্ছে না। দেখতে যথেষ্ট সুন্দরী আতিকা, বাবা মায়ের একমাত্র মেয়ে। তবে মেয়েটা ভীষণ ভীত, সামান্য বিড়াল দেখলেও ভয়ে লাফিয়ে ওঠে। শায়লা আবার অন্যরকম। শ্যামবতী শায়লা ভীষণ চঞ্চল, কথার খুঁই ফুটে তার মুখে। না রে শাইলা, আম্মু নিজেই কল দিয়ে কথা বলবেন স্যারের সাথে। আতিকার কথায় শায়লা প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার আগে সোহন দুজনকে ডাক দেয়। শাইলা, তোমরা কি নিয়ে আলোচনা করছো? ক্লাস রেখে এখানে কি? স্যারের ডাকে আটকে উঠলো আতিকা। শায়লা আতিকার হাত ধরে লাইব্রেরির দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, স্যার একটু আসি, জরুরি কথা ছিল। জরুরি কথা? সোহন একটু ভেবে দুজনকে ভেতরে ঢুকতে বলল। আতিকা চুপ করে রইল। শায়লা বলল যা বলার। শায়লার বলা কথার সারমর্ম হলো ওরা দুজন এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত সোহনের কাছে প্রাইভেট পড়বে। মূলত সোহন বায়োলজির টিচার হলেও ইংলিশ সাবজেক্টও প্রাইভেট পড়ায়। 2টো ব্যাচ আছে, একটা ছুটির পর পরে আর একটা সন্ধ্যায়। তবে বাসায় কাউকে পড়তে আসতে বলে না। শিক্ষার্থীদের বাসায় কে পড়ায়? সোহনের হাতে এখন অতিরিক্ত ব্যাচ তৈরি করে স্টুডেন্ট পড়ানোর মতো সময় নেই। আর শায়লা আর আতিকা চাচ্ছে ওদের দুজনকে বাসায় গিয়ে সাথে আলাদা পড়ানো হয়। দেখো শাইলা, আমার হাতে আসলে সময় নেই। অলরেডি 2টো দল পড়ছে, তাই নতুন ভাবে সময় বের করে তোমাদের বাসায় গিয়ে পড়াতে পারবো না। সোহনের উত্তরে বেজায় মন খারাপ লাগছে আতিকার। এত কিছু করেও কি স্যারকে কিছুক্ষণ চোখের সামনে দেখতে পারবে না? শায়লা হাল ছাড়ার পাত্রী না। সে হেসে হেসে পুরো উদ্যমে আবার বলে, স্যার তাহলে আমরা আপনার বাসায় যাব, রাতে বিকেলে যখন বলবেন যাব। আমাদের বাসা থেকে সমস্যা নেই, এটা আপনারও সুবিধা হবে স্যার, কারণ কোথাও যেতে হবে না। সোহন ফুলের দিক থেকে নজর সরিয়ে ওদের দিকে দৃষ্টিপাত করল। সামনে পরীক্ষা, তবে ওদেরকে দেখে কখনোই মনে হয়নি লেখাপড়া নিয়ে এরা চিন্তা করে। তবে এখন যে ভাবছে সেটাও কম কিসের। সোহন মুচকি হেসে বলল, ঠিক আছে,
বাসায় গিয়ে আমার সাথে তোমাদের অভিভাবকদের কথা বলতে বলবে। তারপর কাল থেকে রাত 8টায় পড়তে আসবে। অনেক ধন্যবাদ স্যার, আমরা আসছি। শায়লা প্রফুল্ল চিত্তে কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো। দুই বান্ধবী খুশি খুশি মনে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। সোহন যদি জানতো এই প্রাইভেট পড়ানো নিয়ে কি দুর্গতি পোহাতে হবে ওকে, তবে কখনোই রাজি হতো না। বড় আম্মু কি রান্না করছো? হাতের আস্ত আপেলটা মুখে পুরে এক কামড় দিয়ে চিবুতে চিবুতে শুধালো তাহমি। চুলার উপরে বসানো কড়াইয়ের উপর নজর ওর। সময় এখন সন্ধ্যাবেলা, বাইরে টিপটিপ বৃষ্টি। সোহনের মা আইমান রাতের জন্য রান্না করছেন। ফাইজা নিজের ঘরে পড়াশোনা নিয়ে ব্যস্ত। সোহন এখনো বাসায় ফেরেনি। ভালো হয়েছে তুই এসেছিস। গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি রে। বৃষ্টি হচ্ছে, সাথে খিচুড়ি হলে জমে যাবে বল। খিচুড়িতে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেন আইমান খান। তাহমিও খিচুড়ি পছন্দ করে খুব। পুরো জমে যাবে গো। ফাইজা কই? আর তোমার ছেলেটা? ফাইজা পড়ছে, শয়ন তো বাসায় ফেরেনি এখনো। দুজনের রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে সোফায় বসলো। হাতের আপেলটা অর্ধেক খেয়ে টেবিলের উপর ফলের ঝুড়িতে রাখলো তাহমি। ভ্রু কুঞ্চিত করে একবার দরজার দিকে দৃষ্টিপাত করে বলল, তোমার ছেলে এসে পড়েছে, দরজা খুলে আসছি। আইমান থ হয়ে বসে আছে। হাঁটার শব্দ শুনেই বুঝে গেল। অবশ্য বুঝবে নাই বা কেন, ছোট থেকে তো একসাথে আছে সবাই। ফাইসা আর সোহনের সবকিছুই খুব খেয়াল করে তাহমিদ। মেয়েটাই আসলে এমন কাছের মানুষদের খুব খেয়াল রাখে, আগলে রাখে। তাছাড়া তাহমির ষষ্ঠ ইন্দ্রিয় খুব সজাগ, যাকে বলে সিক্স সেন্স। কিরে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাতে লাফাতে এসে দরজা খুললি কেন? ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল সোহন। তাহমির হাসি হাসি মুখখানা মুহূর্তেই চুপসে গেল। সোহন ভেতরে ঢুকে নিজেই দরজা আটকে দিয়েছে। আইমান গেছেন রান্নাঘরে খিচুড়ি কতদূর হলো সেটা দেখতে। তুই একটা গরু, সারাদিন এসে হাম্বা হাম্বা না করে ঘরে যা, শয়তান ছেলে একটা। সোহন কিছু বলল না, এমনিতে ইচ্ছে করে খেপানোর চেষ্টা করেছে তাহমিকে। তার উপর আর কিছু বললে নিয়ন্ত্রণে রাখা যাবে না মেয়েটাকে। সারাদিন পর শরীর যথেষ্ট ক্লান্ত সোহনের। আহা রাগ করিস না, মজা করেছি। আচ্ছা চল রুমে চল, তোকে একটা জিনিস দিচ্ছি। জিনিস? 5 বছরের বাচ্চার মতো খুশিতে লাফিয়ে উঠে বলল তাহমি। সোহন মুচকি হেসে ঘরের দিকে এগোলো। সাথে তাহমিও গেল পিছু পিছু। ঘরে ঢুকে বিছানায় ধপাস করে বসলো তাহমি। সোহন শার্ট খুলে কাঁধে তোয়ালি ঝুলিয়ে ড্রয়ার থেকে একটা ডার্ক চকলেট বের করলো। তাহমি বসে বসে পা দোলাচ্ছে। খিচুড়ি খাবে ভেবে মনটা বেশ ফুরফুরে তার। ধর। আয় ধরি। আরে চকলেট। তাহমি সোহনের মুখাবয়বের দিক থেকে নজর সরিয়ে নিচে হাতের দিকে দৃষ্টিপাত করলো। চকলেটটা হাত থেকে নিয়ে হেসে বলল, এতগুলো ধন্যবাদ ভাইয়া, তুই খুব ভালো। সোহন তোয়ালে দিয়ে আস্তে একটা মুখে বাড়ি মেরে অন্যদিকে ফিরে বলল, তুই একটা খারাপ মার্কা মেয়ে। তুই রুদ্রর বিয়েতে বাগড়া দিয়েছিস কেন? এক হাতে চকলেট খেতে খেতে অন্য হাত দিয়ে সোহনের কোমর ধরে নিচের দিকে ফেরালো তাহমিদ। এখন বল। বললাম তুই রুদ্রর হবু স্ত্রীকে কি বলেছিস? তাহমি তুই এমন কেন ভাই? তোর কি লাজ লজ্জা হবে না? রুম ডেটের কথা বলে তুই ব্ল্যাকমেইল করছিস রুদ্রকে। আরে এটা ছেলেরা করে, মেয়েরা না। সোহন একটু জোরে জোরে বলল কথাগুলো। তাহমিদ নড়াচড়া করলো না, চুপচাপ বসে সোহনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই চকলেট খাওয়া শেষ করলো। সোহন জানে এই মেয়েটা এমনই, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে ওর উত্তরের অপেক্ষায়। রুদ্র তোর কাছে এসেছিল ভাইয়া? না আসলে জানতাম কিভাবে বল? ঠিক ঠিক। শোন তাহমি, জোর করে সম্পর্ক হয় না। তাছাড়া ও যখন বিয়ে করে নিতে চাচ্ছে তুই এরকম করছিস কেন? এমন তো না যে তুই ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস। সময় আবেগ এসব দিতে তো ভালোবাসতাম বল। সোহন বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল। সরে যেতে চাইলো ওখান থেকে। তাহমি হাত ধরে থামালো। সর, গোসল করতে যাব, ফ্রেশ হয়ে আসি। আমি আর সোনাহানাকে কিছু বলবো না, তবে ওদের বিয়ের পর রিসেপশনে অবশ্যই যাব। ওকে, আমি ফাইজার কাছে গেলাম। তাহমি বসা থেকে উঠে হেলে দুলে ঘর থেকে বেরিয়ে গেল। সোহন সেই দিকে অবাক দৃষ্টিতেই তাকিয়ে আছে। কাকি কি বললো এতক্ষণ? বেচারা রুদ্র রিসেপশনে অবশ্যই ইউনিক কিছু হবে। সকালের নাস্তা খেতে খেতে স্ট্রিট সাথে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মশগুল ফাহিম খান। যেহেতু লেখাপড়ার দিকে মন নেই, তাই যেন তেন পড়ালেখা করে তো ভালো চাকরি করতেও পারবে না, আর বিয়েও করবে না এখন। তাহলে কি করবে সে? আমিও তো সেটাই ভাবছি গো, তোমার মেয়ের সাথে আমি কিছুতেই পারি না। হতাশাগ্রস্ত হয়ে বললেন জাহানারা। ফাহিম কিছুটা আশ্বস্ত করতে বলে, আমি কথা বলবো তাহমির সাথে, নিশ্চয় আমাকে হতাশ করবে না আমাকে। হতাশ না, হতাশার চরম পর্যায়ে পৌঁছে দিবে তোমার গুণধর্মে। জাহানারার কথায় বিশেষ পাত্তা দিলেন না ফাহিম। জাহানারা নিজের খাবারের অংশটুকু খেয়ে বসা থেকে উঠে দাঁড়ালেন। কি একটা ভেবে ভ্রু কুঞ্চিত করে বললেন, যেমন বাপ তেমনই তার মেয়ে, মাথায় সব গোবর ভর্তি। স্ত্রীর কথায় হকচকিয়ে গেলেন ফাহিম। খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়ে আঙুল নাচিয়ে শুধালেন, এই জাহানারা কি সব বলছো? কি বলছি বুঝতে পারছো না?
তারিকুল ভাইয়া যেমন পড়াটাকে ভালো ছিলেন, শহন আর ফাইজাও তেমন হয়েছে। আর তুমি বলবা কিছু? জাহানারার কথায় বিষম খেলেন ফাহিম। জাহানারা আর না দাঁড়িয়ে নিজের বেডরুমের দিকে গেলেন। সামনে রাখা পানি ভর্তি গ্লাসে চুমুক দিয়ে কিছুটা শান্ত হলেন ফাহিম। কি দিনকাল আসলো রে বাবা, নিজের একমাত্র বউ মেয়ের জন্য নিজের স্বামীর মান সম্মান নিয়ে টানাটানি শুরু করেছে। কলিং বেলের শব্দে বসার ঘরে সবাই নড়ে চলে উঠল। রাত 8টা ছুঁই এখন। এই সময় তাহমি প্রতিদিন সহনদের বাসায় থাকে। ফাইজার সাথে টুকটাক আড্ডা দেয়। মাঝে মধ্যে মনের মতো তরকারি হলে আবার খাওয়া দাওয়া সেরেও যায়। ভাই আর স্টুডেন্টরা এসেছে হয়তো। আপু তুমি বসো, আমি গিয়ে খুলে দিয়ে আসি। ফাইজা উঠে দাঁড়ালো। তাহমি বুঝতে পারছে না কোন স্টুডেন্ট বাসায় এলো আবার। আরে কোন স্টুডেন্ট? নতুন ব্যাচ, প্রাইভেট পড়বে, আসি। তাহমি নিজের জায়গায় বসলো। ফাইজা এগিয়ে গেল দরজার দিকে। আইমান প্রতিদিনের মতোই রাতের রান্না করতে রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শহন নিজের ঘরে বসে ল্যাপটপ দিয়ে কাজ করছে। চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংও করে ও। আসসালামু আলাইকুম। আমরা আসলে সহন স্যারের কাছে পড়তে এসেছি। আতিকা মিষ্টি কণ্ঠে বলল। ফাইজা হেসে ভেতরে ঢুকতে ইশারা করে। হ্যাঁ বুঝতে পেরেছি, ভেতরে এসো তোমরা, আমি তোমাদের ভাইয়ার রুমে নিয়ে যাচ্ছি। সারা খুশিতে গদগদ হয়ে বলল। দরজা আটকে ওদেরকে নিয়ে শহনের ঘরের দিকে এগুলো ফাইজা। এতক্ষণ ছিলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছিল তাহমি। সারাকে ঠিক সুবিধার মনে হলো না। তাছাড়াও এই রাতে দুটো মেয়ে শহনের ঘরে গিয়ে বসে থাকবে সেটাও ভালো লাগছে না তাহমির। না তাহমি, সবাই বলে তুই টক্সিক, শান্ত হ তুই। নিজের মনকে শাসালো মেয়েটা। মনোযোগ অন্যদিকে নিতে বড় আম্মুর কাছে গেল। অনেকক্ষণ ধরে বাড়ির সামনের রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অবয়ব। এখানে দাঁড়িয়ে থাকা তার প্রতিদিনকার নিয়ম মাফিক রুটিন। একটা নির্দিষ্ট সময় এখানে এসে দাঁড়িয়ে থাকে সে, তাও একজন নির্দিষ্ট মানুষের জন্য। অস্থির হয়ে অপেক্ষা করছে আগন্তুক কখন তার প্রিয়সী এসে ব্যালকনিতে দাঁড়িয়ে তার দিকে অস্পষ্ট দৃষ্টিতে তাকাবে। হাত ঘড়ির দিকে নজর বুলিয়ে দেখলো রাত 9:10 এখন। হঠাৎ সামনের বিল্ডিং এর দক্ষিণ দিকের ঘরে আলো জ্বলে উঠলো। আগন্তুক স্বস্তির নিঃশ্বাস ফেললো এতক্ষণে। অবশেষে সে ঘরে এলো, কিন্তু আসতে 5 মিনিট দেরি করলো কেন? সে কি জানে না তার জন্য একজন রোজ অপেক্ষা করে থাকে? ফাইজা ঘরের লাইট অন করেই দ্রুত পা চালিয়ে ব্যালকনির দিকে এগোলো। আশেপাশে নজর বুলিয়ে ল্যাম্প পোস্টের দিকে তাকাতেই দৃষ্টি স্থির হলো ওর। লোকটা দাঁড়িয়ে আছে। ইস, আজকে মনে হয় বেশি অপেক্ষা করে ফেলেছে তাকে। সে যাকে ফাইজা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। যদিও এত দূর থেকে কেউ কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছে না, তবু আবছা আলোতে দুজনার অবয়ব ঠিক দেখতে পাচ্ছে। এতেই যেন দুজনার শান্তি। প্রথম বিষয়টা খেয়াল করতো না ফাইজা। সেই জন্য আগন্তুক প্রায় কলেজ যাওয়ার পথে রাস্তার নির্দিষ্ট জায়গায় চিরকুট রাখতো। তবুও দেখতো না ফাইজা। একদিন বাড়ির দেয়াল টপকে লোকটা বাড়ির পেছনে এসে দুটো চিঠি পাইপের সাহায্যে দোতলায় উঠে ফাইজার রুমের ব্যালকনিতে রেখে গিয়েছিল। বিষয়টা জানার পর ফাইজা অবশ্য ভয় পেয়েছিল, কারণ ব্যালকনিতে আসা তো মুখের কথা নয়। ঘন্টা দেড়েক পরে মাত্র শহরের রুম থেকে বের হলো শায়লা ও আতিকা। নিচের রাস্তায় ওদেরকে নিতে গাড়ি এসে দাঁড়িয়ে আছে। সেই জন্য দ্রুত পা চালিয়ে বাসা থেকে বেরিয়ে গেল দুজন। ওরা যাওয়া মাত্রই শহরের ঘরে ঢুকলো তাহমি। পিঙ্ক কালারের টপস আর ব্ল্যাক কালারের প্লাজো পরনে হল, চুলগুলো মেসি বাঁধ করা, কানে ছোট অর্নামেন্টস। শহর ল্যাপটপ টেবিলে রেখে কেবল দরজার দিকে এগোচ্ছিল ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে খেতে যাবে বলে। এর মধ্যে ঘোড়ার মতো ছুটে ঘরে ঢুকলো তাহমি। কিরে, এমন দৌড়ে ঘরে ঢুকলি যে? শহরের কথার কোনো উত্তর দিল না তাহমি। বুকের দুই পাশে দুহাত রেখে পেছনে ঠেলতে ঠেলতে একেবারে বিছানায় ফেলে দিল সোহনকে। তাহমির এমন আচরণে চমকানো সোহন। এমন করছে কেন মেয়েটা? বিছানায় শুয়ে তাহমির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সোহন। তাহমির সেদিকে কোনো খেয়াল নেই। সেই সোহনের হাত দুটো নিচের হাত দিয়ে মাথার উপরের দিকে চেপে ধরে ওর উপর চড়া হলো। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, তুই কি ওদের দুজনের স্যার নাকি? চোখ দিয়ে গিলে খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য? কি বলছিস? আরে গায়ের উপর থেকে সর না, নির্লজ্জ একটা। চুপ! আমি দেখেছি ওই সুনয়না মেয়েটা তোর দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে দেখছিল বারবার। সোহন তাহমির হাত সরিয়ে নিজেই ওকে শুইয়ে দিয়ে উল্টো তাহমির হাত চেপে ধরল। ওরা তোর মতো না, ছেলেদের গিলে খায় না। বইয়ের দিকে তাকিয়েছিল, আমার দিকে না। আমার দিকে কেউ তাকাচ্ছে না। তাকাবে না ভাই, তুই শান্ত হ প্লিজ। সোহনের অসহায় মুখখানা দেখে মন শান্ত হলো না তাহমির। আমি ছেলেদের গিলে খাই? সোহন জিহ্বায় কামড় দিয়ে ফ্যালফল দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমির দিকে। কি বললো একটু আগে? ইস, পাগল কেউ খেপায়। আরে ধুর, আমি তো মজা করেছি। শোন, আম্মু কিন্তু আজ তোর ফেভারিট করলা ভাজি করেছে। চল খেয়ে আসি, তারপর না হয় এখান থেকে আবার ঝগড়া শুরু করব। তাহমি কোনো উত্তর না দিয়ে সোহনের গলায় একটা কামড় বসিয়ে দিল। ধমকালো সোহন। চিৎকার করতেও পারল না, কারণ বাসার সবাই শুনলে মান সম্মান দিয়ে টানাটানি। তবে সোহন চুপ করে আছে দেখে তাহমি বেশি জোরে কামড় দিল না।
হঠাৎ করে ওর মনে হলো একজন পুরুষের খুব কাছে, এতটাই কাছে যে দুজন দুজনার নিঃশ্বাসের গতিবেগ টের পাচ্ছে। যতই কাছে হোক, সোহন তো একজন পুরুষ মানুষ। তাহমি তড়িৎ গতিতে সোহনকে নিচের উপর থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসল। সোহন অবশ্য বুঝতে পারছে না ও এত জলদি কিভাবে ছাড়া পেল। তোর ছাত্রীদের বলে দিবি পড়তে আসবে, নজর যেন পড়াশোনার দিকে থাকে, তোর উপর মোটেই না। খেতে যাচ্ছি আমি। তাহমি ঘর থেকে বেরিয়ে যেতেই উঠে বসলো সোহন। একদিনেই এই কুরুক্ষেত্র বাঁধালো তাহমি, এরপর না জানি আরো কি কি করে। এটা ঠিক, শায়লা একটু চঞ্চল, কিন্তু তাহমি যা বলছিল সেটাও তো ঠিক না। এসব ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসেছে সোহন। ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখে তাহমি এর মধ্যেই ভাত খাওয়া শুরু করেছে। তারিকুল খানও মাত্র বসলেন খেতে, আয়মান ওনাকে খাবার দিচ্ছে। তোর বাবাকে দিয়ে তোকে খাবার দিচ্ছি। তুমি বাবাকে দাও, আমি নিজেই ভাত নিয়ে নিচ্ছি। মায়ের কথার পরিপ্রেক্ষিতে বলল সোহন। খাওয়া দাওয়া শুরু করার পর হঠাৎ খেয়াল হলো ফাইজা নেই এখানে। মা, ফাইজা খেয়েছে? হ্যাঁ, ও তো 9টার মধ্যে খেয়ে নেয় এখন। বাহ, আগে তো 10টার আগে খেত না। যাক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা ভালো। সোহনের কথার মধ্যে তাহমির নজর গেল ওর গলার দিকে। কামড়ের দাগ না বসলেও লিপস্টিকের দাগ ঠিক বসে গেছে। সামনে বড় আম্মু বড় আব্বু বসা, কোনো মতি দেখলেই কি ভাববেন তারা? নিজেকে সর্বশ্রেষ্ঠ কুকুর বলে মনে হচ্ছে তাহমির। রাগ হয় ভালো কথা, কিন্তু কামড়াতে হবে কেন? এটা কেমন লজিক? একদিন বাড়ির দেয়াল টুপকে আগন্তুক বাড়ির পেছনে এসে পাইপের সাহায্যে দোতলায় উঠে দুটো চিঠি ফাইজার রুমের ব্যালকনিতে রেখে গিয়েছিল। বিষয়টা জানার পর ফাইজা অবশ্য ভয় পেয়েছিল, কারণ ব্যালকনিতে আসা তো মুখের কথা নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতদিনেও লোকটার পরিচয় জানতে পারেনি ফাইজা। ফোনের রিংটোনের আওয়াজে ভাবনা ছেদ ঘটলো ফাইজার। সেই অপরিচিত নাম্বারটা, অর্থাৎ আগন্তুক কল দিয়েছে। ফাইজার অস্থির লাগছে ভীষণ। হার্টবিট স্বাভাবিকের চেয়ে একটু বেড়েও গেছে হয়তো। কেমন সবকিছু গুলিয়ে যাচ্ছে। ইতস্তত ভাবে শেষমেশ কলটা রিসিভ করলো। সাথে সাথে উপাস থেকে শান্ত কণ্ঠস্বর শোনা গেল। এত আনমনে কি ভাবছেন? লোকটা কখনো কল দিয়ে ফর্মালিটি করে না, যেটুকু বলার শুধু সেইটুকুই বলে। তবে ফাইজা এখন কিভাবে বলবে ওনাকে, তাকে নিয়েই তো ভাবনায় মুশকিল ছিল। কিছু একটা তো বলা উচিত। ফাইজা ল্যাম্পপোস্টের দিকে দৃষ্টিপাত করলো। আবজা আলোতে লোকটাকে পায়চারি করতে দেখতে পাচ্ছে। মনে হচ্ছে ওর দিকে তাকিয়ে লোকটা হাঁটছে। না মানে আসলে আপনি কি সেটাই ভাবছিলাম। কথা বলতে গিয়ে ফাইজার কণ্ঠস্বর বারবার কেঁপে কেঁপে উঠল। আগন্তুক নিঃশব্দে মুচকে হাসলো। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকেই বলল, আমি আগন্তুক। মাঝে মধ্যে ইচ্ছে করে আপনার সাথে আর কথা বলবো না, আর ব্যালকনিতেও দাঁড়াবো না, কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। আজীবন অভ্যাস হয়ে থাকতে চাইলে রাখবেন। একটু নড়ে চড়ে উঠলো ফাইজা। এলোমেলো দৃষ্টিতে বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। লোকটাকে দেখা যাচ্ছে না এখন। আপনি কোথায়? আমার যা দেখার ছিল দেখা হয়ে গেছে, উত্তরের অপেক্ষায় রইলাম। আজকের মতো শুভরাত্রি। ফাইজা জানে এখনো চাইলে অতিরিক্ত 1 সেকেন্ডও কলে কথা বলবে না আগন্তুক। এর মধ্যে অপর প্রান্ত থেকে কল কেটে দিয়েছে। ল্যাম্প পোস্টের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো ফাইজা। তারপর নিজের বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিল। এই পৃথিবীতে ভালোবাসার বিশ্লেষণ আলাদা আলাদা করে দেওয়া হয়, তেমনই কিছু কিছু ভালোবাসার ধরনও আলাদা হয়। কেউ প্রকাশ্যে ভালোবাসে, কেউ বা গোপনে, কেউ পাগলামি করে, কেউ বা নীরবে নিভৃতে। বর্ষার সকাল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে। আকাশে কালো মেঘের আনাগোনা, সাথে একটু আধটু ঝড়ো হাওয়া। টিমটিম আওয়াজ করে এলাকার সবচেয়ে বড় ভার্সিটির দিকে এগোচ্ছে পায়ে চালিত রিক্সা। তাতে বসে আছে তাহমিদ, পরনে টপ আর স্কার্ট, হাতে পার্পল রঙের ছাতা। বাসে চলাচল করতে ভালো লাগে ওর। অনেক লোকজন থাকে বাসে, বিশেষ করে বাসের মধ্যে হ্যারাসমেন্টের আশঙ্কা থাকে। সেদিন লোকাল বাসে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, পাশে দুটো মাঝ বয়সী লোক। তাহমি আগে ভাগে বাসে উঠেছিল বলে সিট পেয়ে গেছিল অবশ্য। বাস চলাকালীন হঠাৎ মেয়েটির দিকে দৃষ্টিপাত করতেই আটকে ওঠে। মাঝবয়সী লোক দুটোর মধ্যে একজন মেয়েটিকে পেছন থেকে বাজেভাবে স্পর্শ করছিল। অন্যজন তেমন কিছু না করলেও বিষয়টা দেখে বেশ মজা নিচ্ছিল। মেয়েটি হয়তো দুর্বল চিত্তের, সেই জন্য প্রতিবাদ করার বদলে বারবার চেষ্টা করছিল একটু সামনে এগিয়ে দাঁড়াতে। কিন্তু লোকটা এত অসভ্য, মেয়েটার পেছনে পেছনে সেও সামনে এগিয়ে দাঁড়ায়। তাহমি সেদিন লোকটাকে সবার সামনে এক্সপোজ করে ঠিকই, কিন্তু এরকম ঘটনা তো অহরহ ঘটে। আফা আয়সা পড়ছি তো। রিক্সাওয়ালা মামার কথায় সম্বিত ফিরে পেল তাহমি। ব্যাগ থেকে ভাড়ার টাকা হাতে নিয়ে রিক্সা থেকে নামলো। ও হ্যাঁ, এই নিন ভাড়া। লোকটা ভাড়া নিয়ে আবারও রিক্সা নিয়ে যাত্রীর আশায় অন্যদিকে গেল। তাহমি ক্যাম্পাসে ঢুকতেই সালমা, আফিয়া ও সঞ্জিদাই গিয়ে এলো। বৃষ্টির মধ্যে ওদের হাঁটাচলা করতে হবে। কি অবস্থা তোর? আফিয়া তাহমির চুলগুলো হাত দিয়ে মুছে দেওয়ার ভঙ্গি করে শুধালো। ছাতা থাকা সত্ত্বেও একটু আধটু পানির ছিটে লেগেছে। বিন্দাস, তোদের কি খবর? শুনলাম সালমা আপার বিয়ে। তাহমির কথায় সালমা লাজুক ভঙ্গিতে মুচকি হাসল। মেয়েটা ভীষণ শান্ত, লাজুক স্বভাবের। সঞ্জিতা তাকতে আরো পেয়ে বসলো ওকে। আরে ঠিক শুনেছিস তুই, প্রেতনিটা ওর কাজিনকেই বিয়ে করবে শেষ পর্যন্ত।
কাজিনকে? সঞ্জিতের কথায় হেঁচকি উঠে গেছে, সাথে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সালমার দিকে। তাহমির হেঁচকি দেখে নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল আফিয়া। ও আবার সবসময় সাথে পানি রাখে। তাহমি বোতল থেকে 2 ঢোক পানি পান করে একটু ধাতস্থ হয়ে নিল। সবাই ওর দিকে তাকিয়ে আছে। সঞ্জিতা এখন উত্তর দিল, হ্যাঁ, ওর চাচাতো ভাইকেই বিয়ে করছে ও, কিন্তু তাতে তুই এমন থতমত খেয়ে গেলি কেন? তোরও কি এমন কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? হুস, ছোটবেলা থেকে ভাই ডাকলাম যাকে তাকে বিয়ে? চুপ বেয়াদব মেয়ে। সঞ্জিতার মাথায় গাঁটটা মারলো তাহমি। তাতে সবাই হেসে উঠলো একসাথে। ভাই, ভার্সিটির ভেতরে চল, বৃষ্টির তোপ বাড়ছে, ছাতা দিয়ে কাজ হচ্ছে না কিন্তু। আফিয়ার কথায় সবাই একমত হলো। 4 জন একসাথে ভার্সিটির ভেতরে যাবে বলে এগোতে লাগলো। তাহামি, কি করছিস সেটা? এভাবে পেছন থেকে 2 হাত ধরে রেখেছিস কেন? হাত না ধরে রাখলে তোমাকে মন মতো আদর করতে পারবো না। নড়াচড়া করো না, ঘাড়ে আস্তে করে একটা কামড় দিব শুধু। শোভন কিছু বলার আগেই তাহমি দাঁত বসিয়ে দিল ওর ঘাড়ে। মৃদু গোঙানির মতো শব্দ শুনে তাহমি ছেড়ে দিল সোহনকে। মুখোমুখি দাঁড়িয়ে মিটিমিটি হাসছে মেয়েটা। সোহন বেশ রেগে গেছে। তোর এই কুত্তা মার্কার স্বভাব যদি না বদলাতে পারিস, তবে তোর দাঁত ভেঙে দিব আমি। আর হ্যাঁ, এত নির্লজ্জ কেমনে হয় কেউ? আমি তোর ভাই হই, আমাকে আদর। সোহনের কথা শেষ হওয়ার আগেই তাহমি চোখের পলকে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল ওর ঠোঁটে। সোহন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো এত বড় বড় হয়ে গেছে যে মনে হচ্ছে এখনই বুঝি কৌটুর থেকে বেরিয়ে যাবে। তাহমির তাতে কিচ্ছু যায় আসছে না। সে সোহনের বুকে হাত রেখে গভীরভাবে চুম্বনে লিপ্ত। উফ, আর একটা সময় করতে দাও। সরো সরো। উফ। নিজের শরীরে কেউ অবিরত ঠেলাঠেলি করায় ঘুম থেকে হকচকিয়ে উঠে বসলো তাহমিদ। ঘুম ঘুম চোখের সামনে তাকাতেই দেখলো তার একমাত্র মা কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। তাহলে মা এতক্ষণ ঠেলে ঘুম ভাঙানোর চেষ্টা করছিল? কি করতে দেবো? আজ শুক্রবার, তোর না আমার সাথে শপিং মলে যাওয়ার কথা? 10:30 বেজেছে। ঘুমের রেশ কাটতেই সবকিছু মনে পড়লো তাহমিদ। আরে সত্যি তো, বাড়ি যাওয়ার কথা ছিল আজ। সালমার বিয়ের জন্য গিফটও তো কিনতে হবে। বসা থেকে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো তাহমিদ। খোলা চুলগুলো মেসি বাঁধ করতে করতে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল, তুমি যাও মা, আমি 5 মিনিটে রেডি হয়ে ডাইনিং টেবিলে আসছি। জাহানারা খান মেয়ের কথায় ঘর থেকে বেরিয়ে গেলেন। ওয়াশরুমের দরজা আটকে ব্রাশ দিয়ে দাঁত মাজছেও। একটু আগে কি স্বপ্ন দেখতো ভেবে অবাক হচ্ছে। সোহনকে নিয়ে এমন ভাবনা তো কখনো মনেই আসেনি। তাহলে এসব বাজেরা স্বপ্ন কেন দেখলো? সালমা তার কাজিনকে বিয়ে করবে সেই জন্যই কি এসব ভাবনা? আনমনে আয়নার দিকে দৃষ্টিপাত করতেই লিপকিসের কথা মনে পড়ল। যদিও স্বপ্ন ছিল, কিন্তু অনুভূতিটা বড্ড জীবন্ত মনে হচ্ছে। চোখ বন্ধ করে নিজের ঠোঁটে আঙুল রেখে একটু হাসলো তাহমি। পরক্ষণেই সোহনের কথা মনে পড়াতে জোরসে একটা থাপ্পড় বসালো নিজের কানে। এমন স্বপ্ন আর কখনো দেখলে? খবর আছে বলে কিছুক্ষণ নিজেকে শাসিয়েও নিল। তাহলে 6 মিনিট হতে চললো, ওয়াশরুমের ভেতর আবার ঘুমিয়ে যাস না। মায়েটাকে সব চিন্তা ভাবনা সাইডে রেখে তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করতে লাগলো মেয়েটা। শুক্রবার অন্যান্য দিনের থেকে আলাদা। ছুটির দিন হওয়ার সুবাদে কোনো প্যারা থাকে না শহরে। কিন্তু বিকেল বেলা শায়লার মায়ের ফোনে সেই ভাবনা বদলে গেল ওর। শনিবার এক আত্মীয়ের বাসায় যাবে বলে শুক্রবার পুড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ভদ্রমহিলা। যদিও বিষয়টা বিরক্তিকর, কিন্তু শহন ওনার মুখের উপর না করতে পারেনি। ভেবেছিল রাতের ছাদে পিকনিক করবে 3 জন মিলে। ফাইসাকে বললেও তাহমিকে বলা হয়নি যদিও, তবে প্ল্যান করেছিল। জানলার পাশে দাঁড়িয়ে বুকের ভেতর আফসোসের নিঃশ্বাসটা বের করে দিল সোহন। কালকে পিকনিক করলেও বা সমস্যা কি? রাতে তো সবাই ফ্রি থাকে। আজকে না ছুটির দিন, আজও কেন পড়তে আসছে ওরা? বসার ঘরে সোফায় বসে পায়ের উপর পা রেখে ফাইজার দিকে তাকিয়ে উপরোক্ত প্রশ্নটি করলো তাহমিদ। ফাইজা ফ্যালফাল দৃষ্টিতে তাকিয়ে আছে বোনের দিকে। পড়তে আসা নিয়েও সমস্যা? ফাইজা একটু নড়ে চড়ে বসলো। কালকে আর আসবে না, সেজন্য শুনলাম আজ এসেছে। বেশ, তাহলে শায়লা একা এলো কেন? আতিকা 7 মিনিট, মেয়েটা কই? ফাইজা ইশারায় তাহমিকে চুপ করতে বলল। ছাত্র লীগের আতিকাকে কেন আবার এর মধ্যে ঢুকাচ্ছে? কি দরকার এখানে রাজনীতি টেনে আনার? মেয়েটা আসলেই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আপু, তুমি একটু চুপ করে বসো। 9টা বাজে প্রায়, একটু পর শাইলাও চলে যাবে। তখন আমরা ভাইয়ার সাথে লুডু খেলবো। রাখ তোর খেলাধুলা, আমার বিষয়টা সুবিধার লাগছে না। তুই থাক, আমি একটু আসছি। তাহমি বসা থেকে উঠে আঙুল নেড়ে কথাগুলো বলে সোজা শহরের ঘরের দিকে এগোলো। ফাইজা দীর্ঘশ্বাস ফেলল। একা একা বসে থাকার থেকে রান্নাঘরে মায়ের সাথে গিয়ে টুকটাক কাজ করা ভালো। সেই জন্য ফাইজা বসার ঘর থেকে রান্নাঘরে গেল। দরজা ভেতর থেকে ভেজানো দেখে খুব সাবধানে একটু ফাঁক করে দিল তাহমি। চোখ দুটো সেই ফাঁকে রেখে ঘরের মধ্যে নজর বোলাতে লাগলো এবার। শাইলা, কোনো সমস্যা? বারবার তোমার পা আমার পায়ে কিভাবে লাগছে? সোহন থমথমে মুখে শোধালো শালাকে। মেয়েটা মুচকি মুচকি হাসছে। সোহন বিরক্ত হচ্ছে।
স্যার আপনি চাইলে আমরা সুন্দর সময় কাটাতে পারি। ঠোঁটের কোণে হাসির রেখা বজায় রেখে বলল শালা। সোহন চমকালো কিছুটা। এতটুকু মেয়ে অথচ কি অবস্থা। সময় কাটাবি? আয়, আজকে তোকে জীবনের সব থেকে সুন্দর সময় উপহার দিব আমি। হঠাৎ তাহমিকে কোমরে হাত দিয়ে দাঁড়াতে দেখে দুজনেই চমকালো থমকালো। সোহন তো বসা থেকে উঠে আসন্ন বিপদের আজ করতে পেরে তাহমিকে এক প্রকার জড়িয়ে ধরেই দাঁড়িয়েছে। শায়লা অবাক চোখে বসা থেকে উঠে ওদের কাণ্ড কারখানা দেখছে। তাহমি শোনো, ও অনেক ছোট, ওকে বুঝিয়ে বলবো আমরা। তুই প্লিজ শান্ত হ প্লিজ। কিসের ছোট? খোঁজ নিয়ে দেখ কয় খাটের জল খেয়েছে। কত বড় সাহস ও তোকে অফার করে। এই নে। সোহনের বুকে ধরাম করে একটা কামড় বসিয়ে দিয়ে ঘায়াল করে ফেললো তাহমিদ। সোহন ব্যথায় ওকে ছেড়ে দিতেই শায়লার গালে এক নজরে 4টা থাপ্পড় মেরে বসলো তাহমিদ। ঘটনার আকস্মিকতায় শায়লা গালে হাত দিয়ে হয়ে গেছে। সোহনের মধ্যে আবারও পেছন থেকে এসে জড়িয়ে ধরেছে ওকে। 4টে থাপ্পড় খেয়েছে বিষয়টা বুঝতে পারার সাথে সাথে ডুকরে কেটে উঠলো শায়লা। চেঁচামেচি শুনে এর মধ্যে দরজার সামনে এসে দাঁড়িয়েছে ফাইসা। ওর ভাই তাহমিকে ওরকম জড়িয়ে ধরে থাকায় বিপদের পরিমাণ মোটামুটি আন্দাজ করতে পারছে ফাইসা। ঘরে ঢুকে দ্রুততাই শায়লার কাছে এগিয়ে গেল। তাহমি যথেষ্ট হয়েছে। শোনো শোনো, কালকে আমরা পিকনিক করব ছাদে। তুই রান্না করবি, ঠিক আছে? আগে এই মেয়েটাকে ভুনা করব আমি। তুই ছাড় সোহনের বাচ্চা। সোহন তাহমিকে শান্ত করার চেষ্টা করছে। এই সুযোগে ফাইজা শায়লার বই খাতা গুছিয়ে দিয়ে ওর হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, শাইলা তুমি এখন যাও এখান থেকে। বাসার বাইরে গিয়ে তোমার ড্রাইভারকে কল দিয়ে আসতে বলো। ভাইয়া বেশিক্ষণ আপুকে সামলে রাখতে পারবে বলে মনে হয় না। শায়লা আপাতত ব্যথা ভুলে গেছে। ফাইজার কথা মতো তাড়াতাড়ি কাঁধে ব্যাগ চাপিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ফাইজা সোহনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাইজা তুই যা। সোহন ইশারায় ফাইজাকে বোঝালো শায়লার সাথে বাইরে গিয়ে দাঁড়াতে। যতই হোক সোহনের কাছে পড়তে এসেছে, ভালো মন্দ সবই এখন ওর উপরে বর্তাবে। ফাইজা ভাইয়ের কথা মতো ঘর থেকে দ্রুত পা চালিয়ে বের হয়ে গেছে। তাহমিকে এখনো পেছন থেকে কোমরে হাত রেখে ধরে দাঁড়িয়ে আছে সোহন। শায়লাকে চলে যেতে দেখে আরো ক্ষেপে গেছে ও। সোহন কি করবে বুঝতে পারছে না। হঠাৎ করে কিছু না ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে তাহমিকে সামনে ঘুরিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিল সোহন। শ্বাস প্রশ্বাস দ্রুত বেগে চলছে মেয়েটার। রাগের জন্য সোহনকে ধরেনি পর্যন্ত। সোহন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুই শায়লাকে যেতে দিলি কেন ভাইয়া? ও তোর পায়ে পা ছুঁয়ে দিয়েছে, আবার এত অসভ্য এতটুকু মেয়ে। হুশ, ওসব করতে চাইনি। ও হয়তো কোথাও ঘুরতে যেতে চেয়েছিল। তুই সব সময় এমন চটে যাস কেন তাহমি? ওকে সামলাতে আমি হিমশিম খাই। কবে ভালো হবি তুই? আমি খারাপ? তাহমি সোহনকে ঝাপটে ধরে চোখে চোখ রেখে শুধালো। সোহন চুপ করে আছে। বললো এক কথা আর তাহমি বিপরীত দিকে দিচ্ছে। আবার না রাগারাগি শুরু করে। মোটেও না, তুই তো মহারানী। তাহমি এক দৃষ্টিতে সোহনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি ভীষণ সুদর্শন, বিয়ে করার যোগ্য। এই লোক ছাড়া আর কি পারবে তাহমিকে সহ্য করতে? ছোটবেলা থেকেই তো সহ্য করে আসছে। না, এসব কি ভাবছে তাহমি? এসব ভেবে তাহমির রাগ কোলে জল হয়ে গেল। লজ্জায় গাল দুটো হঠাৎ লাল হয়ে উঠেছে। তাহমি অবাক হলো, ওর আবার লজ্জাও আছে? ভয়ঙ্কর ব্যাপার তো। ঠিক আছে, এখন চল, খেতে যাবি। তাহমি সোহনকে আলগা করে দিতেই সোহন ওকে বাহুডোর থেকে মুক্ত করে দিল। এইটুকু সময়ের মধ্যে মেয়েটা স্বাভাবিক কিভাবে হলো সে নিয়ে অবাক হয়েছে সোহন। তবে রাগ কমেছে এটাই অনেক। আচ্ছা চল, একসাথে খাবো। হুম, আমি আজ বাসায় গিয়ে খাবো। কেন? ছোট আম্মু কি স্পেশাল কিছু রান্না বান্না করেছে নাকি? আরে না, আজকে শুধু আলু ভর্তা, ডাল আর পুঁটি মাছ রান্না হয়েছে। তাহলে তাহলে তোর মাথা। তাহমির মেজাজ যখন অতিরিক্ত ফুরফুরে থাকে তখন সোহনকে তুমি বলে ডাকে। তাহমি সোহনকে অবাক করে দিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। সোহন বেচারা বোকার মতো দাঁড়িয়ে আছে। মেয়েটার এই অদ্ভুত পরিবর্তন দেখে পুরোই হতভম্ব সে। সারা রাত তুমুল বৃষ্টির পরে একটি রৌদ্রোজ্জ্বল দিনের শুরু হয়েছে। দীর্ঘদিন বৃষ্টির পর আজকে রোদের দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ লোকজন। বৃষ্টি হলে মানুষের স্বাভাবিক জীবনযাপন কিছুটা হলেও ব্যাহত হয়। সকাল সকাল এতগুলো বাজার নিয়ে বাসায় ফিরেছেন তারিকুল খান। ফাইজা বাজারের ব্যাগগুলো নিয়ে রান্না করে রেখে এসেছে। আইমান স্বামীর জন্য চা নিয়ে এসেছে। সকালে হাঁটতে বের হয়েছিলেন তারিকুল, তারপর কি মনে করে বাজার করে দিয়ে এলেন এখন। চায় আর একটু চিনি দিলে কি হতো শহরের মা? আইমান মুচকি হেসে স্বামীর প্রশ্নের জবাবে বললেন, চিনি খেতে হবে না তোমাকে, ডায়াবেটিস বাঁধিয়ে বসে আছো, তার মধ্যে আবার চিনি করো। ফাইজা বাবা মায়ের কথা শুনে রান্নাঘরে বসেই হাসছে। ও বাজারগুলো ব্যাগ থেকে বের করে রাখছে। আইমান, আচ্ছা বাদ দাও এসব। শোনো, শহরে তো বিয়ে শাদী করাতে হবে এবার। সবাই বলছে ছেলের বয়স হয়েছে। কেন, তুমি কি বুঝতে পারছো না যে ছেলের বয়স হয়েছে? আইমান সোফাতে বসলেন। তারিকুল চা শেষ করে কাপটা টি টেবিলে রাখলেন। আইমান, ফায়দা শুনে হাসবে তো। তারিকুল কিছুটা চাপা সরে বললেন,
আইমান বসা থেকে উঠে হেসে বললেন, নিজে তো 24 বছরে বিয়ে করেছিলে, ছেলের বেলায় বুঝতে এত সময় কেন লাগলো কে জানে। সেসব সবাই জানে, থাকো তুমি, নাস্তা তৈরি করতে যাচ্ছি, রাতে কথা বলবো সহনের বিষয়। আচ্ছা যাও, আমি ফিরে এসে আসি ততক্ষণে। আইমান ও তারিকুল যে যার মতো কাজে গেলেন। লাইব্রেরি বসে আছে সোহন খান। গতকালের ঘটনার পর থেকে একটু চিন্তিত সোহন। আজকে শায়লা স্কুলে আসেনি, আতিকা তো গতকালও অনুপস্থিত ছিল। শায়লা বাসে গিয়ে কিভাবে বিষয়টা বলে সেই নিয়ে। মেয়েটার গালে তাহমির 5টা আঙুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। একটু আসতেও তো মারতে পারতো। কি ব্যাপার সোহন, তোমাকে চিন্তিত দেখাচ্ছে? কোনো সমস্যা? রাশেদুল ইসলাম সোহনের কলিগ। বয়সে সোহনের থেকে বছর 10 বড় হবেন, তবে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওদের। সোহন একটু নড়ে চড়ে উঠল। রাশেদুল ভাই সোহনের সামনাসামনি চেয়ার টেনে বসেছেন। পরনে ওনার সাদা পাঞ্জাবি, পাজামা, মুখ ভর্তি চাপদাড়ি। সোহন গলা খাকারে দিয়ে বলতে লাগলো, তেমন কিছু না রাশেদুল ভাই, তবে একটু চিন্তা করছি, এটা ঠিক। এই বলছো চিন্তা করছো, আবার বলছো তেমন কিছু না, যে কোনো একটা বলো ভাই। সোহন রাশেদুলকে গতকালের ঘটনা সংক্ষিপ্ত আকারে বলল। রাশেদুল ভাই বেশ মনোযোগ সহকারে শুনলেন সবকিছু। বুঝলেন ভাই? বুঝলাম। দেখো, তোমার কাজে একটু খেপাটে, ঠিক আছে, কিন্তু দোষটা কিন্তু শায়লার। আজকালকার ছেলেমেয়েরা অতিরিক্ত পাকা। তোমার উচিত শায়লার মাকে সবটা খুলে বলে আর না পড়ানো। সোহন কিছুক্ষণ ভাবল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, তাই করব। বাইরের বিষয় নিয়ে ঘরে অশান্তি করতে পারবো না। তাহামি রাগারাগি শুরু করলে দুই বাড়ি অশান্ত হয়ে ওঠে ভাই। রাশেদুল ইসলাম মুচকি হাসলেন সোহনের কথায়। তবে এই হাসি একটু আলাদা। হয়তো ভবিষ্যতের কোনো বিষয় বুঝতে পেরেই উনি এমন রহস্যময় হাসলেন। গতকাল কারোই মন মানসিকতা ভালো ছিল না, সেই জন্য রাতে পিকনিক করার প্ল্যান এখন পর্যন্ত কার্যকর হয়নি। যাওয়া আজকে এসেছিল সোহনের, কিন্তু কালকে অর্থাৎ সোমবার রুদ্র রিসিপশনের অনুষ্ঠান। তাহমি যে কালকের দিনটা নিয়ে বেশ প্ল্যানিং করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সোহনের। ঘড়িতে রাত 8:30 ছুঁই। ফাহিম খান ড্রয়িং রুমে বসে আছেন, ফোনের স্ক্রিনে তাকাচ্ছেন, কখনো আবার কখনো টিভিতে। আগে টিভি রাখার জন্য আলাদা রুম ছিল এই বাড়িতে, কিন্তু সবাই বসার ঘরে বসে কথাবার্তা বলে, সেই জন্য এখানে টিভি রাখা হয়েছে এখন। তাহমি সোফায় বসে বসে টিভি দেখছে। জাহানারা খান ডিনারের জন্য খাবার দাবার রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে গুছিয়ে রাখছেন। এর মধ্যে কলিং বেলের শব্দে দৌড়ে চড়ে উঠলো সবাই। তাহমি বসা থেকে উঠে দরজার দিকে এগোলো। হয় ফাইজা নয় সোহান, ওরা ছাড়া এমন সময় কেউ আসার কথা নয় বলে ফাহিম ও জাহানারা চুপচাপ নিজেদের কাজে মনোযোগী হয়ে আছে। তাহমি দরজা খোলার সাথে সাথে সোহান ওর দুই কাঁধে হাত রেখে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে শুধালো, এই তুই কি কাল রুদ্রর রিসিপশনে যাবি? এইটা জিজ্ঞেস করতে আসছো তুমি? উফ, বল না। অদ্ভুত, বেডরুমে বসে উফ আ করে মানুষ তুমি এখন করতেছো কেন ভাইয়া? সোহন গেল ফেকে। মেয়েটা এত ভয়ানক কেন? কণ্ঠ নিচু রেখে সোহন কিছুটা ঝাঁঝালো সরে বলল, ভাই ডাকিস, আবার এসব কেমন আচরণ? এক থাপ্পড়ে কবে জানি তোর সব দাঁত ফেলে দেই। তাহমিও রেগে গেছে। সোহনের থেকে নিজেকে ছাড়িয়ে আঙুল নেড়ে নেড়ে বলে, তুই এসব জিজ্ঞেস করতে এসেছিস? হ্যাঁ, আমি কাল যাবো, আর গিয়ে শেষবারের মতো ওর পিন্ডি চটকে আসবো। তুই যাবি কি না খেয়ে যাবি? রেগে যাচ্ছে মেয়েটা, চল ভেতরে চল আপা। সোহন তাহমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বাসায় ঢুকলো। এর মধ্যে ফাহিম খান গিয়ে খেতে বসেছে। জাহানারা সোহনের কথা শুনে কি খেতে রাখলেন। সোহন আর তাহমি আয়, সবাই একসাথে খাবো আজ। বসার ঘর থেকে ছোট আম্মুর ডাক শুনে তাহমিকে নিয়ে রান্নাঘরের দিকে এগুলো সোহন। এখন তাহমিকে কিছু বলে যে লাভ হবে না সেটা ভালো করেই বুঝতে পেরেছে সোহন। আসল কথা হলো রুদ্রকে একটু জ্বালা দিয়ে নিচের মনকে শান্তি দিতে চাইছে ও। সোহন আর কিছুই বলবে না তাহমিকে, তার চেয়ে আগামীকাল কিছু একটা করবে বরং। এসব ভাবতে ভাবতে তাহমিদের সাথে ডিনার সেরে দিল। রাতের খাওয়া দাওয়া শেষে বিছানায় শরীর এলিয়ে দিয়েছেন তারিকুল খান। আইমান মশারি টানানো শেষে পাশের বালিশে মাথা রেখে শুয়েছেন মাত্র। এখন বলো তাইমান, শহরের বিষয়ে কি জানি বলছিলে তখন? তুমি তো বললে বিয়ের কথা। হ্যাঁ, তাহলে জয়নাল ভাইকে বলবো মেয়ে খুঁজতে। আইমান স্বামীর বুকে হাত রেখে পাশ ফিরে শুয়ে বললেন, একটা কথা বলবো? বাব্বা, এত আল্লাহ দেখে বলছো যে? তারিকুল মুচকি হেসে শুধালেন। আইমান বললেন, তাহমিনকে তোমার কেমন লাগে? তাহমি, ওকে আবার আলাদা করে কেমন লাগবে? রাগী খাবাটে তবে সুন্দর মনের একটা মেয়ে। আমার বংশের মেয়ে কি খারাপ হতে পারে? শেষের কথাটা বেশ গর্ব করে বললেন। হ্যাঁ, এটাই কথা। ঘরে ভালো মেয়ে থাকতে বাইরে মেয়ে খুঁজে লাভ কি বলো? তারিকুল কিঞ্চিত চমকালেন স্ত্রীর কথায়। মুখোমুখি শুয়ে বললেন, কি বলছো তুমি? সহন আর তাহমি রাজি হবে? ওদের আর না মানার কি আছে বলো? লোকে কি চাচাতো মামাতো ভাই বোনদের বিয়ে করে না, নাকি শরীয়তে নেই? আহা ইমান, তা বলিনি আমি।
বললাম ওরা দুজন মানসিকভাবে বিষয়টা মানবে কিনা। বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। শোন রাজি না হলেও তোমার কথা ফেলবে না। তাহমিন ব্যাপারটা আলাদা, ও রাজি না হলে আর কিচ্ছু হবে না। তারিকুল খান একটু ভাবলেন, ভাবনার অতলে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখে খানিকক্ষণ বাদে বললেন, ঠিক আছে, তুমি তাহলে তাওমি মায়ের সাথে আগে কথা বলে দেখো তাওমি রাজি হয় কিনা। সবকিছু ঠিক থাকলে আমি ফাইমের সাথে কথা বলবো। ঠিক আছে। রাত অনেক হলো, বাতিটা নিবি আসি বরং। হ্যাঁ যাও। তারিকুল শোয়া থেকে উঠে গিয়ে বাতি অফ করে এলেন। বিয়েবাড়ির উৎসবে হঠাৎ গান বেজে ওঠাতে উপস্থিত সবাই চমকালো, তবে তার চেয়ে বেশি চমকালো স্টেজে একজন যুবতীকে নাচতে দেখে। রুদ্র আর সুনয়না তো স্টেজের সামনে দাঁড়িয়ে হা হয়ে তাকিয়ে আছে। বাকিদের অবস্থাও একই রকম। ছোট থেকে বড় সবাই নিজেদের কাজকর্ম ভুলে স্টেজে নাচতে থাকা তাহমির দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরনে ওর, চুলগুলো ফ্রেঞ্চ বিনুনি করা, কানে গলায় সিম্পল গহনাগাটি। এক কথায় বেশ সুন্দর লাগছে। মজার কথা হলো ওকে কেউ নাচতে পাতা দিচ্ছে না, সবাই যেন সার্কাস দেখতে ব্যস্ত। রুদ্রর হাতটা সুনয়না শক্ত করে ধরেছে। এর মধ্যে মেয়েটা প্রথম দিনের অভিজ্ঞতার কথা আজ বোধ হয়ে ভুলতে পারেনি। রুদ্র সুনয়নার হাতটা শক্ত করে ধরেছে। কিচ্ছু হবে না শোনা না, শান্ত থাকো তুমি। নির্লজ্জ মেয়েটাকে আমি দেখছি, জাস্ট ওয়েট। রুদ্র সুনয়নাকে আশ্বস্ত করে আগে গিয়ে গানটা বন্ধ করলো, আর সাথে সাথে সবাই এক প্রকারে নড়ে চড়ে উঠলো যেন। মেয়েটার নাচ নেহাত খারাপ করে বলে এতক্ষণ সবাই নাচে মুগ্ধ ছিল। রুদ্রকে স্টেজের দিকে এগিয়ে আসতে দেখে তাহমি ক্রোড় হাসলো। রুদ্র প্রচন্ড রেগে আছে। স্টেজ থেকে নামতেই রুদ্রর মুখোমুখি হলো তাহমি। সুনয়নার পরিবারের লোকজন সহ রুদ্রের পরিবারের সবাই ওদের দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। কি চাস তুই? এরকম অসভ্যের মতো আচরণ কেন করলি? তুই কি বুঝতে পারছিস না আমি আর তোকে চাই না? রুদ্র দাঁতের দাঁত খিচিয়ে বলল কথাগুলো। তাহমি শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, যেন কিচ্ছু হয়নি। হচ্ছে না। পাশ থেকে একজন ওয়েটার যাচ্ছিল। তাহমি তাকে ডাক দিল। হেই, এইদিকে এসো তো মামা। জি ম্যাম। তাহমি ট্রে থেকে একটা হার্ড ড্রিঙ্কস এর গ্লাভস নিল, তারপর ইশারায় লোকটাকে চলে যেতে বলে গ্লাসে এক চুমুক দিয়ে রুদ্রর দিকে দৃষ্টিপাত করলো। তা আমি এখান থেকে চলে যা বলছি, বাড়াবাড়ি করলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবো। রুদ্রর কথা শেষ হওয়ার আগেই তাহমির হাতে থাকা গ্লাসের সবটুকু ড্রিঙ্কস রুদ্রের মুখে ছুঁড়ে ফেলল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছে সবাই। রুদ্র নিজেও এটার জন্য প্রস্তুত ছিল না। সবাই বিস্ময়ে ওদের দিকে তাকিয়ে আছে। রুদ্রর বিস্ময় কাটার আগেই তাহমি পরপর দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। সুনয়না ভয়ে একটু কেঁপে উঠল। রুদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহমির চোখে যে কষ্ট, রাগ, ক্ষোভ, ঘৃণা জলজল করছে সেটা এতক্ষণে দৃষ্টিগোচর হয়েছে ওর। তোর কি মনে হয় আমি এখনো তোকে ভিক্ষা চাইতে এসেছি এখানে? এতটা ভিখারি নই আমি রুদ্র। আজ আমি বেহায়া, নির্লজ্জ, আরো কত কিছুই। অথচ সম্পর্কের শুরুতে আমার এসব দিকে আকৃষ্ট হতিস। নতুন নতুন সব কিছু খুব টেস্ট, বাট পুরনো হলেই সেই টেস্ট মিষ্টির বদলে তেতো হয়ে যায়, তাই না? তাহমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম দিল একটু। এর মধ্যে রুদ্রর বাবা এগিয়ে আসতে গেলে রুদ্র ইশারায় বারণ করলো। তাহমি ফিরে বলতে লাগলো, যদি সম্পর্কটা জাস্ট টাইম পাস থাকে সেটা প্রথম থেকেই পার্টনারকে বলতে হয়। আর আমি টক্সিক, হ্যাঁ আমি তো এমনই ছিলাম রুদ্র। আমি তো একটুও বদলাইনি, বরং তুই পাল্টে গেছিস। এই যে হুট করে ব্রেকআপ করে দিয়ে বিয়ে করে নিলি, একটিবারের মতো কি ভেবেছিলিস আমার মনের অবস্থা কেমন হতে পারে? হ্যাঁ মানছি, আমিও তোকে জান প্রাণ দিয়ে ভালোবাসি না, নিজেকে ভালোবেসে তারপরে তোর কথা ভাবি। কিন্তু আমি যদি আরো সিরিয়াস হতাম। জাস্ট চিন্তা কর একবার, একটা মানুষের সাথে তোর দীর্ঘদিন কথা হয়, একসাথে টাইম স্পেন্ড করিস, হাত ধরে চলিস, কত শত স্মৃতি, ওই যে ফোন নম্বর থেকে কল আসা, হুটহাট ভিডিও কল, টেক্সট, এগুলো সব সব যখন দুম করেই না হয়ে যায়, কিভাবে সহ্য করে বিপরীত দিকের মানুষটা? সহ্য করতে কষ্ট হয় রে, দম বন্ধ হয়ে আসে, রাতে ঘুম আসে না, খেতে গেলে গলা দিয়ে ভাত নামে না, মাঝরাতে হুট করে ঘুম ভেঙে গেলে মস্তিষ্ক এটাই প্রথম আসে মানুষটা আর আমার নাই। রুদ্র, তুই বুঝতে পারছিস? জাস্ট নাই সেই মানুষটা। তখন সেই মাঝরাতে যখন স্মৃতিগুলো হৃদয়ে কীটপতঙ্গের মতো কিলবিল করে বুকটা কেমন করে জানিস? সেটা তুই জানবি না, কারণ তোর সাথে এমন হয়নি। এসব কিছু বাদ দিয়ে যখন মনে হয় যে মানুষটার হাতের স্পর্শ থেকে শুরু করে গভীর আলিঙ্গনে শুধু আমার থাকার কথা ছিল, সেই মানুষটাকে অন্য কেউ ছুঁয়ে দেবে, রুদ্র হুট করে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। তাহমির রাগ খুব এখন দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। দু চোখে চলাচল করছে মেয়েটার। সুনয়নার চোখ থেকে এর মধ্যে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তাহমির প্রতি কোনো হিংসা কাজ করছে না ওর। কথাগুলো যেন বুকে দিচ্ছে। শহন কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছুই দেখছে। ভেবেছিল ঝামেলা বাড়লে তাহমিকে জোর করে নিয়ে যাবে, কিন্তু এখন যা হচ্ছে সেটাতে আর ঢুকতে চাচ্ছে না ও। কথাগুলো বললে মনটা হালকা হবে তাহমির। তাহমি, আমি চুপ, আমি বলি তুই শুন রুদ্র।
একটা সম্পর্কে থাকতে গেলে কিছু বিষয় দুজনকেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। মানুষ তো স্বয়ং সম্পূর্ণ নয়, কিছু না কিছু ত্রুটি থাকেই, কিন্তু ভালোবাসা থাকলে সবকিছু ব্যালেন্স করে চলা যায়। আমাদের হয়তো সেই ভালোবাসা ছিল না, যদিও তোর প্রতি রাগ থেকে এসেছিলাম, কিন্তু ওই মেয়েটার দিকে তাকিয়ে সব ভুলে গেছি আমি। তোর বউ খুব ভালো মনের মেয়ে। দেখ না আমার কষ্টে কেমন কাটছে। কখনো শুনেছিস কোনো মেয়ে স্বামীর এক্স গার্লফ্রেন্ডের দুঃখ বিলাস দেখে অশ্রুপাত করে? রুদ্র তাহমির দুহাত আঁকড়ে ধরে। তাহমি হাসি হাসি মুখে তাকিয়ে আছে ওদিকে। সবাই চুপ করে আছে। বিষয়টা বড্ড সেন্সিটিভ। আমাকে ক্ষমা করে দিতাম। আমার দিক থেকে কিছু খামতি ছিল, আমার উচিত ছিল একটু অ্যাডজাস্ট করা, কিন্তু সম্ভব হয়নি সেটা। সবকিছুর উপর তকদির বলতে একটা বিষয় আছে, আমরা কেউ চাইলেও তা পরিবর্তন করতে পারি না। তাহমি দীর্ঘশ্বাস আটকে শুকনো ঢোক গিলে বলল। কোথায়? তাহমি রুদ্রের হাত ধরে সুনয়নার দিকে এগিয়ে যাচ্ছে। সুনয়না নিজেকে সামলে ঠোঁটের করে হাসির রেখা ফুটিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। পরিবারের পীড়াপিড়ি সহ্য করতে না পেরেই রুদ্রকে বিয়ে করতে বাধ্য হয়েছে সুনয়না। তবে যা হওয়ার হয়ে গেছে, ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আগত সময়কে নষ্ট করতে চায় না ও। এই যে ভালো মেয়ে, এই নাও তোমার বর। ক্ষমা করে দিও আমাকে। আজকের পর একটা গুরুত্বপূর্ণ দিনে তোমাদেরকে বিরক্ত করলাম। তাহমি রুদ্রর হাতটা সুনয়নার হাতে দিয়ে মৃদু হেসে বলল। বাদ দাও এসব, আমি সবকিছু ভুলে গেছি। চলো কিছু খাবে বলো। না গো, এখন চলে যাব, হয়তো কখনো দেখা হবে না, কিন্তু তোমাদের জন্য সবসময় প্রার্থনা করব। সুনয়না মিষ্টি করে হাসলো। রুদ্র কিছু বলতে গিয়েও বলতে পারলো না। কোনো অধিকার নেই তাহমিকে আটকে রাখার। এখানে থাকা ওর পক্ষে মোটেও সুখকর না। ঠিক আছে, ভালো থেকে তাহমি। তুমিও শুনয় না, আসি। তাহমি আর এক সেকেন্ডও সময় ব্যয় না করে দ্রুত পা চালিয়ে রুদ্রদের বাড়ি থেকে বেরিয়ে গেল। সোহন ওর পেছন পেছন যাচ্ছে। গেটের বাইরে বেরোতেই পেছনে কারো অস্তিত্ব অনুভব করায় দাঁড়িয়ে গেল তাহমি। সোহনের কথায় চমকানো তাহমি এখানে কোনোভাবেই আশা করেনি ওকে। তুমি এখানে? হ্যাঁ। তাহমি হাঁটছে রাস্তার পাশ ধরে, সাথে সোহনও। তাহমি আর কিছু বলেনি, শুধু চুপচাপ হাঁটছে। সারাদিন ফুটতে থাকা গরম পানির মতো বেচা চোয়ালা মেয়েটা কিভাবে শান্ত হয়ে হাঁটছে, বিষয়টা মোটেও হজম হচ্ছে না সোহনের। আচ্ছা তাহামি বললি না তো? কি বলবো? জেলে দিবি? তুই জাস্ট বল, ওকে জন্মের প্রতারণা করিয়ে দিব আমি। না ভাইয়া, যে মানুষটা আমার কথা বিন্দুমাত্র না ভেবে অন্য কাউকে আপন করে নিল, তাকে আর কি শাস্তি দিব? তাহমি স্থির হয়ে দাঁড়িয়ে মায়া মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে সোহনের দিকে। সোহনের বুকের ভেতর কেমন মুচড়ে উঠছে। তাহমিকে কখনো এরকম কষ্ট পেতে দেখেনি ও। তাহমির ডান হাতটা নিজের ডান হাতে আলতো করে ধরে আবারও হাঁটতে লাগলো সোহন। ঠিক বলেছিস। ফুচকা খাবি তাহামি, নাকি আবার ঝালে হাঁসফাঁস করবি? আমি ঝালে হাঁসফাঁস করি নাকি তুমি করো? হ্যাঁ, আমি ঝাল খেতে পারি। বেশ, চলো দেখি আজ কে কত ঝাল খেতে পারে। ওকে ডান। দুজনে হাঁটতে হাঁটতে রাস্তার পাশের ফুচকাওয়ালা মামার কাছে গেল। রাত আনুমানিক 10টা ছুঁই এখন। দোকানে আরো কয়েকজন কাস্টমার আছে। তাহমি ও সোহন দোকানের পাশে গিয়ে দাঁড়ালো। মামা, আমাদের 2 প্লেট ঝাল দিয়ে ফুচকা দাও তো। সোহন তাহমির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল। সত্যি বলতে সোহন তেমন ঝাল খেতে পারে না, তাহমি তার চেয়ে একটু বেশি পারে। একটু দাঁড়ান ভাইজান, দিতাছি। ফুচকাওয়ালা মামা কয়েক মিনিটের মধ্যে চটপট 2 প্লেট ফুচকা রেডি করে দিল। তাহমি ও সোহন দুজনেই ফুচকা খেতে শুরু করেছে। মোটামুটি ঝাল থাকায় সোহন নিজেকে সংযত রেখে 1 প্লেট ফুচকা শেষ করে ফেলল। তাহমির ঝাল লাগেনি। সে আরো উৎসাহ নিয়ে ফুচকাওয়ালা মামাকে বলে, মামা ঝাল হয়নি তো, আর একটু ঝাল দাও। ঠিক আছে আপা। আবারও 2 প্লেট ঝাল ঝাল ফুচকা দিল ফুচকাওয়ালা মামা। তাহমি ও সোহন যথারীতি এই প্লেটও শেষ করে ফেলল। সোহন ঝালে একটু আধটু হাঁসফাঁস করতে শুরু করেছে। ঝালের ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে। তাহমির বেশ মজা লাগছে। একটু ঝাল লাগলেও বিষয়টা খুব মজার। মামা ঝাল হয়নি তো, আরো ঝাল দাও, আরো। সোহন বেচারা চুপচাপ দাঁড়িয়ে আছে। আর যে ঝাল খেতে পারবে না সেটা বলতে গেলে তাহমির আবার মন খারাপ হয়ে যায়। তবে ওর সাথে ঝাল খেয়ে জিততেও হবে, নইলে বাসায় গিয়ে এটা নিয়ে খুব কথা শোনাবে। আপা, এর চেয়ে ঝাল দিলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন। ফুচকাওয়ালা মামা আবারও 2 প্লেট ফুচকা এগিয়ে দিলেন ওদের দিকে। সোহনের কানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এমন অবস্থা। তাহমির চোখে টলমল করছে। আজ যেন ঝাল খাওয়ার পাল্লা শুরু করেছে দুজন। কিছু হবে না গো। তাহমি মুখে ফুচকা দিয়ে খেতে খেতে বলল। সোহন একটা ফুচকা খেয়ে থেমে গেছে। তাহমির হাত মুখ জ্বলছে। সবগুলো ফুচকা না খেয়ে যেন থামা যাবে না। সোহন নিজের প্লেটটা ফুচকাওয়ালাকে দিয়ে একটু অন্যদিকে এগোলো। তাহমি ফুচকার দিকে এতটাই মনোযোগী যে সোহানের প্রস্থান খেয়াল পর্যন্ত করেনি। আপা, পানি দেবো? ঝালে হেঁচকে উঠে গেছে তাহমির। দোকানদার পানির বোতল এগিয়ে দিয়েছে। তাহমিও দেরি না করে তাড়াতাড়ি ঢক ঢক করে পানি পান করতে শুরু করেছে। আধা লিটার পানি কেউ ঝাল কমছে না। ফুচকাওয়ালা মামা গামছা দিয়ে মুখ চেপে মিটি মিটি হাসছে ওর অবস্থা দেখে।
এর মধ্যে সোহন এলো, হাতে দুটো আইসক্রিম। একটা আইসক্রিম তাহমির সামনে এগিয়ে দিয়ে বলল, এটা খেতে শুরু কর, একটু ভালো লাগবে। তুমি কখন গেলে এসব কিনতে? তাহমি সোহনের হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে শুরু করেছে। সোহন ফুচকার বিল পে করে ইশারায় সামনে এগোতে বলল তাহমিকে। হাঁটতে হাঁটতে সোহনও আইসক্রিম খেতে শুরু করেছে। তুই যখন বিভোর হয়ে ঝালওয়ালা ফুচকা খাচ্ছিলিস তখন। আইসক্রিম খাওয়াতে একটু একটু ভালো লাগছে তাহমির। সোহনের সাথে কথা বলতে বলতেই হচ্ছে। মেয়েটা আপাতত তাহমির সমস্ত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মনোযোগী শ্রোতা সোহন। সোহন শায়লার মাকে সবকিছু জানানোর পর শায়লার মা খুব রাগারাগি করেন মেয়ের সাথে। এক পর্যায়ে রেগে মেগে লেখাপড়া বাদ দিয়ে বিয়ে দিবে বলে জানায় শায়লাকে। বেচারা শায়লা তো ভয় পেয়ে গেছে। এই বয়সে বিয়ে অসম্ভব ব্যাপার। যদিও শায়লার মা খুব বুদ্ধিমতী নারী, মেয়েকে সোজা করার জন্যই এত সব নয়চয় কথাবার্তা বলেছিলেন তিনি। আর এসবে কাজও হয়েছে। মাথা থেকে সব কুবুদ্ধি বাদ দিয়ে এখন মন দিয়ে পড়ালেখা শুরু করেছে শায়লা। কি? তাহামির সাথে বিয়ে? বাবা, এটা কিভাবে সম্ভব বলো? ড্রয়িং রুমে পাশাপাশি সোফায় বসে আছে বাবা ছেলে। তারিকুলের প্রস্তাবের রীতিমতো শোকাজ সোহন, যাকে ছোট থেকে বোনের নজরে দেখে এসেছে, কিভাবে বিয়ে করে সংসার করবে তার সাথে। কেন, তাহমিকে তোর অপছন্দ নাকি অন্য কাউকে পছন্দ করিস? বিষয়টা তেমন নয় বাবা। তাহামিকে অপছন্দ করা কিংবা অন্য কাউকে পছন্দ করার কোনো কিছু নেই এখানে। ফাইজা আর তাহামিকে তো কখনো আলাদা করে দেখিনি, বলো। তারিকুল সোহনের কাঁধে হাত রেখে ধীরে সুস্থে বোঝাতে লাগলেন। দেখ সোহন, আমরা যেটা চাচ্ছি সেটা অমূলক কিছু নয়, সম্ভব বলেই বলছি। ফাইজা আর তাওমি আলাদা, ও তোর কাজিন, ওর সাথে বিয়ে করা জায়েজ। তাছাড়া তাওমির মতামত নিয়ে তবেই তোর সাথে কথা বলতে এসেছি আমি। সকালে তোর মা গিয়েছিল তাওমি ও জাহানার সাথে কথা বলতে। তাওমির কোনো আপত্তি নেই বিয়েতে। তাহমির মতামতের কথা শুনে কিছুটা অবাক হলো সোহন। রুদ্রর প্রতি অনুভূতি এরকম ফিকে হয়ে গেছে, নাকি সবকিছু ভুলে নতুন করে শুরু করতে চাইছো? তবে যাই হোক, তাহমি যখন রাজি আর দ্বিমত পোষণ করার কিছু নেই। তবে কিছুটা সময় লাগবে নিজেদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক করতে। সোহনকে ভাবনায় বিভোর হয়ে থাকতে দেখে তারিকুল খান বলতে লাগলেন, নিজে ভালো বুঝতে শিখেছিস এখন, সময় নিয়ে ভেবেচিন্তে বলিস। আশা করি আমাকে আশাহত করবি না তুই। বসা থেকে উঠে দাঁড়ালেন তারিকুল। সন্ধ্যার এই সময়টা নিজের ঘরে বই পড়ে কাটান তিনি। দাঁড়াও বাবা, আমি রাজি তাহামিকে বিয়ে করতে। বাবা ছেলে একসাথে মুচকি হাসলো। খানবাড়িতে বিয়ের লাগলো বলে শুক্রবার খানবাড়িতে আজ বিয়ে। আসরের নামাজ শেষে ঘরোয়াভাবে দুই পরিবারের লোকজন ও কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতে তাহমি ও সোহনের বিয়ে সম্পূর্ণ হয়েছে। সন্ধ্যা নেমেছে, তাহমিকে সোহনদের বাসায় নিয়ে আসা হয়েছে। লাল টুকটুকে বেনারসির বদলে মেজেন্টা রঙের বেনারসি পরে আছে ও। দুষি মেয়েটাকে আজ বড্ড সুন্দর লাগছে। সোহন তো প্রথমে চিনতেই পারেনি তাহমিকে। মেয়েটাও এর আগে কখনো এরকম সুন্দর করে সাজেনি অবশ্য। সোহনের বন্ধুরা তো বেশ মজা নিচ্ছিল ওর অবস্থা দেখে। ফাইসার রুমে বসে আছে তাহমি। ভারী সাজ গোছও নেই এখন, সিম্পল গয়নাঘাটে আর এমনি শাড়ি পরে আছে। আশেপাশের পাড়া প্রতিবেশীরাও এসেছেন নতুন বউ দেখতে। মজার বিষয় হলো, একবারের মেয়ে হওয়া সত্ত্বেও তাহমিকে যখন সবাই বউ বউ বলছে ওর বেশ অদ্ভুত লাগছে। আইমান তো মাঝে মধ্যে তাহমিকে বলছে, মা আজ একটু কম কম কথা বলো, আজ তো বিয়ে হয়েছে, এটা তো শ্বশুর বাড়ি এখন। জবাবে তাহমি কিছু বলে না, মুখ টিপে হাসে ফাইজার সাথে। বিষয়টা খুব এনজয় করছে ওরা দুজন। যখন নিজের ঘরে শুয়ে আছে, ভাবছে ওই পাগলাকে মেয়েটাকে আজীবন কিভাবে সামলাবে। মাঝে মধ্যে মনে হচ্ছে কোনো ব্যাপার না, ছোট থেকে তো এমনিতেই সামনে আসছে, এখনো সামলাচ্ছে, তাহলে ভবিষ্যতেও পারবে নিশ্চয়ই। ভাইয়া ভাত খাবে না? ভালোই রাত হয়েছে, মা আর আমি সবাই ক্লান্ত গো। ফাইজার কথায় নড়ে চড়ে উঠলো সোহন। শোয়া থেকে উঠে বসলো। তাহলে ভাত রেখে ঘুমিয়ে যাসনি কেন? ধুর বোকা, আপু তো আমার ঘরে, তুমি বের হও ঘর থেকে এখন। তোমার ঘরটা সাজানো হবে, বাইরে লোকজন দাঁড়িয়ে আছে। ঘর সাজিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো। সোহন বিছানা থেকে নেমে ঘুরে দাঁড়িয়েছে। ফাইজা ডাক দিতেই ঘর সাজানোর জন্য লোকজন ভেতরে এসেছে। এসবের দরকার নেই, আমি গেলাম খেতে। যাও। সোহন ঘর থেকে বেরিয়ে যেতেই ওরা হাতে হাতে ঘর সাজানো শুরু করলো। রজনীগন্ধার সাথে লাল গোলাপ দিয়ে সাজালো ঘর, পাশাপাশি কিছু বেলুন আর মোমবাতি থাকবে। ডাইনিং টেবিলে এসে অলরাউন্ডার তাহমিকে খেতে বসতে দেখে ঠোঁট টিপে হাসছে সোহন। তারিকুল খানও খেতে ব্যস্ত। আত্মীয় স্বজনরা আগে খাওয়া দাওয়া সেরে নিজেদের জন্য বরাদ্দকৃত ঘরে চলে গেছে। ওভাবে তাকিয়ে না দেখে তুমিও খেতে বসো। তাহমির কথায় সোহন চেয়ার টেনে বসেছে। আইমান এর মধ্যেই সোহনকে খাবার রেডি করে দিল। পোলাও, কুরমা, মাংস, রোস্ট সবকিছুই আছে আজকের মেনুতে। সোহন অবশ্য ভাত প্রেমী, গরুর মাংস দিয়ে শুধু ভাতই খাবে ও। তাহমি আরামসে বসে বসে রোস্ট চিবুকছে। তুই যে এখন শ্বশুর বাড়িতে আছিস তা জানিস তাহমি? শ্বশুরের সামনে কেউ এভাবে খায়?
তাহমিকে একটু খোঁজতেই বলল সোহন, কিন্তু তারিকুল খান সেগুলো বাড়ি পড়ল। চুপ, খাবার সময় মেয়েটাকে কেন জ্বালাচ্ছিস সোহন? হ্যাঁ বড় আব্বু, তুমি একটু বকে দাও তো, সব সময় এমন করে ভাই। তাহমি কথা শেষ না করেই জিহুমা কামরি থতমত খেয়ে তাকিয়ে আছে। বিয়ের পর বরকে ভাইয়া বলা, কি লজ্জা। চুপচাপ খেয়ে দিয়ে ঘুমাতে যা। আর খবরদার দুদিন আগের মতো ঝামেলা করিস না আবার। আয়মান সোহনের পাশের চেয়ার টেনে বসলেন। ফাইসা এর মধ্যে চলে এসেছে, মায়ের পাশে বসলো সেও। সোহনের খাওয়ার মধ্যে প্রায় শেষ। তাহমি এখনো যেখানে ছিল সেখানেই আছে। ঠিক আছে মা। তবে মা, ভাইয়া কিন্তু মোটামুটি নির্দোষ। তাহমি আপু একাই যথেষ্ট ঝামেলা করার জন্য। ফাইজার কথা শেষ হতেই তাহমি কটমট চোখে তাকালো ওর দিকে। আয়মান আর তারিকুল মুচকে হাসছেন। সোহন ফাইজার সাথে তাদের তাল মিলিয়ে বলল, একদম একদম। ভালো হয়েছে, তোরা দুই ভাই বোন একেবারে সাধু, আর যত দোষ তা আমি খুশ। ওকে। তাহমির কথাই সবাই একসাথে হেসে উঠল। সারাদিনের কাজকর্মে বেশ ক্লান্ত জাহানারা। ছোট করে আয়োজন হলেও বিয়ে তো বিয়ে, তাই খাওয়া দাওয়া শেষে নিচের ঘরে চলে এসেছেন জাহানারা। বিছানা গোছানো শেষ করে মশারি টানাচ্ছেন এখন। ফাহিম বারান্দায় বসে ফোনে কথা বলছেন। আগামীকাল ব্যবসার কাছে শহরের বাইরে যেতে হবে নাকি? হ্যাঁ গো, এসো। বিছানা গোছানো শেষ? ফোনে কথা শেষ করে আসছি। তাহমির মা নিচের বালিশে মাথা রেখে শুয়ে পড়েছে। আগে তাও মেয়েটা ঘরে ছিল, কিন্তু এখন তো সারাদিন একাই থাকতে হবে। এসব ভেবে মন খারাপ লাগছে জাহানারার। এর মধ্যে ফাহিম এসে শুয়ে পড়েছে। স্ত্রীর মন খারাপ বুঝতে পেরে মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধালেন, মন খারাপ জাহানারা? একটু। মন খারাপ করো না, এক বাড়ির মধ্যে তো আছি তাহমি। কপাল ভালো বলেই সোহনের সাথে বিয়েটা হয়েছে। যদি দূরে বিয়ে দিতাম তখন কি করতে বলো তো? জাহানারা একটু ভাবুক হয়ে গেলেন। ভুল বলেননি তাহমির বাবা। ঠিক বলছো তুমি। এখন ঘুমানোর চেষ্টা করো, সকালে আমার তাড়াতাড়ি বের হতে হবে। জাহানারা স্বামীর কথাই সায় দিলেন। চোখ বন্ধ করে ফেলে তাহমির মুখটা ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে গেলেন। বাহ, খুব সুন্দর করে সাজিয়েছে তো ঘরটা। তাহমি ঘরে হেঁটে হেঁটে খাটে সাজানো ফুলগুলো ছুঁয়ে দিয়ে বলল, পাশাপাশি ফ্লোরে রাখা বেলুনগুলো পা দিয়ে এদিক ওদিক সরিয়ে দিল। যখন বিছানায় বসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হবে না, বিষয় নিয়ে তাকিয়ে আছে হবে। কোথায় বিছানায় একটু শান্ত হয়ে বসে থাকবে, তা না করে এইভাবে হেঁটে হেঁটে ফুলগুলো দেখছে। আজকে যে ওর ফুল সজ্জা আর সামনে জলচিন্ত একটা স্বামী বসে আছে, সেই বিষয়ে একটু হেলদোল নেই। অবশ্য ফুলসজ্জা নিয়ে সোহনেরও মাথা ব্যথা নেই, কিন্তু বসে তো দুটো কথা বলবে। হ্যাঁ, সুন্দর লাগছে। ফুলগুলো নষ্ট করিস না। এমনিতেই সব নষ্ট হয়ে যাবে। তাহমি হেরে তুলে এসে বিছানায় সোহনের মুখোমুখি বসলো। চুলগুলো খোপা করা, কানে সোনার দুল, গলায় চেন, পরনে গাঢ় গোলাপি রঙের শাড়ি। সোহন ভ্রু উঁচিয়ে শুধালো, কিভাবে নষ্ট হবে? কেন তুমি ফুলসজ্জা করবে না আমার সাথে? তাহমির ঠোঁটের কোণে দুষ্ট হাসি। মেয়েটার এমন প্রশ্নে থতমত খেয়েছে সোহন। কি বলা উচিত? একদম দুষ্টুমি করবি না বললাম। আজব। তাহমি মুচকে হেসে সোহনের কোলে হুট করে শুয়ে পড়লো। সোহন বরফের নাই জমে গেছে একেবারে। এই মেয়ে কি জোরাজুরি করবে? তাহামি শোন। বলো, তবে তার আগে মাথায় হাত বুলিয়ে দাও। সবকিছু তো হুট করে হয়েছে, তাই আমাদের উচিত একটু সময় নেওয়া। কিসের জন্য? সোহন ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, না মানে। শোনো, ফুলসজ্জা বারবার আসে না। তাছাড়া তুমি আমার বর, এখন কিসের সময় লাগবে? হ্যাঁ, এক্স আমার ছিল, তোমার না। আমার তো সময় লাগবে না। এসব বাদ দিয়ে কাছে এসো তো। সোহন শুকনো ঢোক গিলে তাকালো তাহমির চোখে। এমনিতে অন্য কোনো মেয়ে হলে ইতস্তত লাগতো না ওর, কিন্তু তাহমিকে দেখে এমন লাগছে। কিভাবে কাছাকাছি যাবে ও? দুদিন আগেই তো ভাইয়া বলে ডাকতো মেয়েটা। বিরক্তিকর ব্যাপার। তুই ঘুমা, কালকে হবে সব, আজ বাদ দে শুধু। তাহমি শোয়া থেকে উঠে বসে সোহনকে এক প্রকার ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বেচারা। বরের বুকের উপর শুয়ে ঠোঁটে আঙুল ছুঁয়ে দিয়ে বলল তাহমি, জানো, একদিন স্বপ্নে তোমাকে টসটসে একখানা চুমু খেয়েছিলাম। আজকে সেটা বাস্তবতায় রূপ পাবে। স্বপ্নে? তুই স্বপ্নে এসব করেছিস আমাকে? তুই এত নির্লজ্জ কেন ভাই? আমি তো এমনই, নতুন জানলে। এসব বাহানা রাখো তো, আসো চুমু খাই। তাহমি সোহনের বুকে ভর দিয়ে ঠোঁটের দিকে ঠোঁট এগিয়ে দিল। বাচ্চাদের মতো ঠোঁট উঁচু করে চোখে ঘন ঘন পলক ফেলছে ও। সর। একটা কিস করো না। কালকে করব। আজকে কি ঠোঁটের উপোস চলছে তোর, সহনের বাচ্চা? তাহমির কথা শেষ হওয়ার আগেই সোহনের শক্ত ঠোঁটের স্পর্শে শিউরে উঠল ওর কোমল উষ্ঠজোড়া। আবেশে দুজনেই চোখ বন্ধ করে ফেললো তৎক্ষণাৎ। মিনিট পাঁচেক পরে সোহনের স্পর্শ থেকে মুক্ত পেল তাহমি। দুজনেই ভারী নিঃশ্বাস ফেলছে। তাহমির পিঠে দুহাত রেখে বক্ষে জড়িয়ে রেখেছে সোহন। এতগুলো বসন্ত পেরিয়ে আজ ভরা যৌবনে এক নারী সোহনের শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে আছে, তাও তার বিবাহিতা স্ত্রী, তাই স্বাভাবিকভাবে নিজেকে সঁপে দিয়েছে।
নেশা ধরা কণ্ঠে শোধালো সোহন। হয়েছে নাকি আরো লাগবে? পারবে। তাহমিদ মুচকি হেসে সোহনের জন্য একটা চ্যালেঞ্জ ছড়ে দিল যেন। সমস্ত ইতস্ততা বলে তাহমিদ প্রশ্নের জবাব দিতে ব্যস্ত হয়ে উঠল সোহন। পুরনো সম্পর্ককে পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করলো তাহমিদ। সব বিবাহিত সম্পর্কে শুরু থেকেই ভালোবাসা থাকে এমন নয়, ভালোবাসা ছাড়াও বৈবাহিক সম্পর্ক শুরু হয় আর ধীরে ধীরে গড়ে ওঠে পারস্পরিক বন্ধন, ভালোবাসা। তাহমি ও সোহনের মধ্যেও সময়ের সাথে সাথে গভীর প্রেমের সূত্রপাত ঘটে। একসাথে থাকতে থাকতে আরো স্ট্রং বন্ডিং তৈরি হয় ওদের। ভার্সিটিতে শেষবারের মতো এসেছে ফাইজা। গ্রাজুয়েশন শেষ হওয়ায় এখানে আর আসা হবে না। সবার সাথে দেখা শেষে টিচার্স রুমে এসেছে ও। রৌনক স্যার ডেকে পাঠিয়েছে ফাইজাকে। রৌনক ওদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিচার। বছর খানিক হবে ভার্সিটিতে জয়েন হয়েছিল। এটাই প্রথম চাকরি ওনার। তবে বেশ মিশুক আর ভালো মনের মানুষ সে। স্যার ডেকেছিলেন? চেয়ারে বসে ফোনের দিকে তাকিয়েছিল রৌনক। ফাইজার ডাকে ওর দিকে দৃষ্টিপাত করলো। ঠোঁটের করে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ বসো, কিছু খাবে? চা বা কফি? ফাইজার অস্বস্তি লাগছে। এমনিতেই কেউ নেই এখানে, তার উপর আবার এত আতিথেয়তা। অন্য কেউ দেখলে কে না কিভাবে আবার। না স্যার। ফাইজার সামনাসামনি একটা চেয়ারে বসে বলল, এটা নাও, আশা করি বিকালে দেখা হবে, এসো এখন। ফাইজার দিকে একটা হলদে রঙের খাম এগিয়ে দিল রৌনক। ফাইজা কিছুটা চমকালো। এরকম খামে করেই তো আগন্তুক চিঠি দেয়। খামটা হাতে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো ফাইজা। ভার্সিটির বাইরে গিয়ে খুলবে বলে বেশ তাড়াহুড়া করে বের হলো সেখান থেকে। বুকটা কেমন করছে, মনে হচ্ছে আগন্তুক বুঝি এবার ধরা দিবে। পরন্তু বিকেল। পার্কের এক পাশে বেঞ্চিতে বসে আছে ফাইজা। পরনে তার কালো রঙের গাউন। রৌনক দূর থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিল ওকে, তবে ফাইজা সেটা দেখেনি। ভার্সিটি থেকে বেরিয়েই হলদে রঙের খাম খুলে চিঠিটা পড়েছিল ফাইজা। সেখানে লেখা ছিল আগন্তুকের আসল পরিচয়। হ্যাঁ, রৌনকই, সঙ্গে আগন্তুক ফাইজার ভালোবাসার মানুষ। এখন সময় হয়েছে বলেই রৌনক নিজে থেকে ধরা দিল ওর সামনে। তবে ফাইজা কখনোই ভাবেনি তার স্যারই আগন্তুক হতে পারে। হ্যাঁ, রৌনকই আগন্তুক, ফাইজার ভালোবাসার মানুষ। এখন সময় হয়েছে বলেই রৌনক নিজে থেকে ধরা দিল ওর সামনে। তবে ফাইজা কখনোই ভাবেনি তার স্যারই আগন্তুক হতে পারে। সরি বসিয়ে রাখার জন্য। রৌনকের কথায় ভাবনায় ছেদ ঘটলো ফাইজার। মৃদু হেসে উঠে দাঁড়ালো। রৌনক ফাইজার উপর আর চোখে আপাদমস্তক নজর বুলিয়ে দিল। বেশ কিউট লাগছে মেয়েটাকে। সমস্যা নেই, বসুন স্যার। রৌনক আর ফাইজা মাঝখানে কিছুটা দূরত্ব রেখে বসলো। রৌনক যে এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে ফাইজাকে দেখছিল সেটা বুঝতে পারেনি ফাইজা। ফাইজার নীরবতা দেখে মুচকি হাসলো রৌনক। পরিবার বলতে কেউ নেই রৌনকের। ছোট থেকেই দাদা বাড়িতে বড় হয়েছে। দাদা দাদিও পৃথিবীতে নেই এখন। চাচা চাচি থাকেন গ্রামের বাড়িতে। রৌনক এই শহরে একাই আছে। কিছু বলবে না ফাইজা? বলবো। বলো তাহলে। ফাইজা শুকনো ঢোক গিলে কিছু একটা বলতে চাইলো, কিন্তু মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না ওর। রৌনককে সামনে দেখে সবকিছু এলোমেলো হয়ে গেছে। ফাইজার স্বভাব চরিত্র সম্পর্কে অবহিত রৌনক, তাই ইচ্ছে করে একটু মজা করছে ওর সাথে। ফাইজা মনে মনে অনেক কিছু বলতে চাইলেও লজ্জায় কিছু বলতে পারবে না, সেটা রৌনক জানে। আসলে আপনি কেন না মানে এতদিন বলেননি কিছু? শান্ত হও, স্বাভাবিক করো নিজেকে। ঠিক আছে। চলো পার্কের বাইরে রেস্টুরেন্টে বসে কথা বলবো। ঠিক আছে, আরেকদিন গেলে হয় না? ফাইজা নিজের হাত দিয়ে বেঞ্চে ধরে আছে। রৌনক ওর অস্বস্তি বুঝতে পেরে চুপ পড়লো না। ঠিক আছে, তুমি চাইলে আমি তোমার বাসায় আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। তুমি কি রাজি? কিছু বলতে হবে না, শুধু মাথা নেড়ে ইশারা করো। তোমার সিদ্ধান্তকে সম্মান করি আমি। ফাইজার হার্টবিট বেড়ে গেছে, গলা কেমন শুকিয়ে যাচ্ছে। প্রিয় মানুষের সাথে বিয়ের কথা হলে সব মেয়ের অবস্থায় হয়তো এমন হয়। তবুও ফাইজা মাথা নেড়ে সম্মতি জানালো। রৌনক মুচকে হেসে আলগোছে মাথায় একটু হাত ছুঁয়ে দিল ওর। মুহূর্তেই কেঁপে উঠলো ফাইজা। প্রিয় পুরুষের প্রথম স্পর্শ। দুপুরবেলা, শরৎকাল, রৌদ্রোজ্জ্বল আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে। কড়া রোদে ঘেমে নিয়ে বাসায় ফিরেছে সহন। তাহমি রান্নাবান্না শেষে গোসল করতে ওয়াশরুমে ঢুকেছে কেবল। সহন রুমে ঢুকে শর্ট প্যান্ট পাল্টে শুধু একটা লুঙ্গি পরে দিল। গরমে হাঁসফাঁস লাগছে ভীষণ। এখনই গোসল করতে না পারলে মাথায় ব্যথা শুরু হবে ওর। তাহমি, এই তাহমি, দরজাটা খুলবি একটু? আমি গোসল করছি তো। সোহন একটু ভাবলো, তারপর আবার ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, জরুরি দরকার আছে, যেভাবে আছিস সেভাবেই খোল দরজা তাড়াতাড়ি। সোহনের ব্যতিব্যস্ততা বুঝতে পেরে ভেজা অবস্থায় দরজা খুলে দিল তাহমি। সারা শরীর ভেজা, জামা কাপড় লেপটে রয়েছে শরীরে। সোহন তাহমিকে কিছু না বলেই ভেতরে ঢুকে দরজা আটকে দিল। সোহনের এমন কাণ্ড কারখানা দেখে থতমত খেয়ে তাকিয়ে আছে তাহমি। এটা কি হলো? আমিও গোসল করব, অসহ্য লাগছে গরমে। তুই কর, আমিও করি। হুশ। ফাইজা যদি কোনো কারণে রুমে এসে বুঝতে পারে আমরা একসাথে ওয়াশরুমে, তোমারই কিন্তু লজ্জা লাগবে।
তাহমি চুলে শ্যাম্পু লাগাতে লাগাতে বলল। সোহন ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে, আপাতত ঠান্ডা পানিতে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে ওর। তাহমির কথা মনে নিচ্ছে না। তাহমি নিজের মতো চুলে শ্যাম্পু দিতে লাগলো। সোহনের গোসল করতে সময় লাগে না, যতক্ষণে তাহমি শ্যাম্পু করবে ততক্ষণে ওর গোসল শেষ হয়ে যাবে ভেবে চুপ হয়ে আছে তাহমি। মাথা শরীরের পানির স্পর্শে শীতল হতেই তাহমির দিকে দৃষ্টিপাত করলো সোহন। ভেজা জামা কাপড়ে ভীষণ আবেদনময় লাগছে ওকে, শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে শুকনো ঢোক গিলল সোহন, কিন্তু হাতের মধ্যে নিষ্পিস ভাবখানা দমন করতে আর পারল না। পেছন দিক থেকে তাহমির কোমরে দুহাত রেখে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল সোহন। আকস্মিক স্পর্শে চমকালো তাহমি। কি করছো? চুলে শ্যাম্পু তো। সোহন মুখে কিছু না বলে তাহমিকে চট করে নিচের দিকে ফেরালো, পিঠে হাত রেখে বুকের সাথে আগলে ধরে ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ালো। ঝর্ণার পানিতে তাহমির চুলের শ্যাম্পু ধুয়ে যাচ্ছে। সোহন এক হাতে ওর চুলগুলো নেড়ে চেড়ে দিচ্ছে আর অন্য হাত কোমরে রেখে শক্ত করে ধরে আছে। ঠিক আছে, এই নে, সব শ্যাম্পু ধুয়ে গেছে। কিন্তু চুপ। সোহন তাহমির ঠোঁটে আঙুল চেপে ধরেছে, কপালে আলতো করে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে আবারও পেছনে ফিরিয়ে দাঁড় করালো তাহমিকে। ওদের হাত রেখে মৃদু চাপ দিয়ে নিচের শরীরের সাথে ঠেকালো তাহমির পেট। তারপর ওর ভিজা চুলগুলো এক পাশে সরিয়ে ঘাড়ে টপ্ত নিঃশ্বাস ফেলে এলোমেলো করে দিতে লাগলো সোহন। ঠান্ডা লেগে যাবে কিন্তু, রুমে গিয়ে না হয় আদর করলে। এই তাহমি, ফোনটা রেখে এদিকে মনোযোগ দে। তাহমি সোহনের দিকে দৃষ্টিপাত করলো, ঠোঁট কামড়ে মুচকি মুচকি হাসছে ও। নিজের ঠোঁট নিজে কামড়ে কি বোঝাতে চাচ্ছ? বউয়ের ঠোঁট পাচ্ছি না সেটা। সোহন তাহমিকে নিচের বুকের উপর শোয়ালো। তাহমি বুকের নাক ঘষতে শুরু করেছে। ভালো কথা, বড় আম্মু বলেছে একটা বাচ্চা কাচ্চার ব্যবস্থা করতে। তাই নাকি? আয় তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করি। আচ্ছা, আমাদের বেবি কি তোমার মতো হবে নাকি আমার মতো? সোহন তাহমির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল। নিশ্চয়ই আমার মতো। তোর মতো চন্ডালি হলে তো সমস্যা। সোহনের কথা শেষ হতেই তড়িৎ গতিতে উঠে বসলো তাহমিদ। সরাসরি সোহনের বুকের উপর বসে গলার টিপে দেওয়ার ভঙ্গি করে বলল। আমি চন্ডাল? আমার ভুল হয়েছে রে, মাফ কর। দোয়া চাই। দোয়া? হ্যাঁ, গলা টিপে না দিয়ে অন্য কিছু কর। তাহমি প্রশ্নাত্মক দৃষ্টিতে সোহনের দিকে তাকাতেই সোহন তাহমির কোমরে হাত রেখে উল্টোকে বিছানায় শুইয়ে দিল। তাহমি মুচকি হেসে চোখ বন্ধ করে ফেললো। তৎক্ষণাৎ ভালোবাসার চাদরে প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে নিল সোহন। এভাবেই ভালোবেসে ভালো থাকুক তাহমি ও সোহন, সাথে আপনারাও ভালো থাকুন। শীঘ্রই ফিরবো নতুন কোনো গল্প নিয়ে।